হ্যাঁ চলো শুরু করলাম। হ্যাঁ রেকর্ডটা তাহলে অন হলো। তাহলে আগের দিন আমি যেটা পড়িয়েছিলাম সেটা 10 মিনিট রিক্যাপ করে দিচ্ছি, তারপরে তোমরা বাকিটা আমি তোমাদেরকে বলছি। তাহলে প্রথমে আমরা পড়েছিলাম দেখো অ্যালগি, ঠিক আছে? তো অ্যালগির যেটা প্ল্যান্ট বডি সেটা আমি তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে থ্যালাস টাইপের, মানে মূল কাণ্ড পাতাতে বিভেদিত নয় বা কোনো অর্গানে ডিফারেন্সিয়েটেড নয়। ব্রায়োফাইটার প্ল্যান্ট বডিটাও কি টাইপের ছিল? থ্যালাস টাইপেরই ছিল। কিন্তু বলছে যে না, এই ব্রায়োফাইটার প্ল্যান্ট বডিটা অ্যালগির থেকে একটু উন্নত। টেরিডোফাইটা হচ্ছে সেই প্ল্যান্ট গ্রুপ যার মধ্যে প্রথম রুট, স্টেম এবং লিফ এইরকম জিনিস এলো। রুট, স্টেম এবং লিফ এই তিনটে জিনিস প্রথমবারের জন্য কোথায় এলো? টেরিডোফাইটে। মানে প্রথমবারের জন্য অঙ্গ বিভেদন বা অর্গান ডিফারেন্সিয়েশন আমরা কোনখানে এসে পাবো বলতো? টেরিডোফাইটে এসে পাবো। তার আগে অর্গানের ডিফারেন্সিয়েশন পাবো না। কি টাইপের প্ল্যান্ট বডি পাবো? থ্যালাস টাইপের। অ্যালগি তো ব্রায়োফাইটও, কিন্তু অ্যালগির থেকে ব্রায়োফাইটের প্ল্যান্ট বডিটা একটু উন্নত। আমি তোমাদের বলেছিলাম যে অ্যালগির থ্যালাস গুলো কেমন টাইপের দেখতে হয়। কিছুগুলো সেল এরকম পর পর যুক্ত হয়ে, হয়তো এরকম মাথায় মাথায় সেলগুলো যুক্ত হয়ে একটা কি তৈরি করেছে? ফিলামেন্ট তৈরি করেছে। এগুলোকে বাংলায় বলা হতো অনুসূত্র, বলবো না বাংলা, এগুলোকে বলবো ফিলামেন্ট। এটাকে কি বলা হয়? ফিলামেন্ট তৈরি করেছে। বা কিছুগুলো সেল এরকম সজ্জিত হয়ে একটা প্লেটের মতন একটা স্ট্রাকচার তৈরি করেছে, ঠিক আছে? মানে ওয়ান সেল লেয়ার বা টু সেল লেয়ার থেকে একটা প্লেটের মতন স্ট্রাকচার তৈরি করেছে। কেউ কেউ তো ইউনিসেলুলারও থেকে গেছে, ঠিক আছে? আমরা শিখবো যে ইউনিসেলুলার গুলোকে আর অ্যালগির মধ্যে রাখে না এখন, তাদেরকে হাঁটিয়ে প্রোটিস্টার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এদের প্ল্যান্ট বডিটা বড় সিম্পল টাইপের প্ল্যান্ট বডি, কোনো অর্গানে ডিফারেন্সিয়েটেড নেই। জাস্ট কিছুগুলো সেল যারা মোর অর লেস সিমিলার ইন শেপ এন্ড সিমিলার ইন সাইজ, ঠিক আছে, তারা কনস্টিটিউট করে অ্যালগির প্ল্যান্ট বডি। ব্রায়োফাইটে না একটু ডিফারেন্স পাবো। প্রথম কথা যে প্ল্যান্ট বডির থিকনেস সেটা বেড়েছে। মানে তুমি যদি একটা 30 টাকার খাতা কেনো আর একটা 60 টাকার খাতা কেনো, দুটোর মধ্যে তুমি খাতাটা মোটা পাবে না 60 টাকার খাতায়। তো সেই প্ল্যান্ট বডির থিকনেসটা দেখবো যে কোনখানে যে বেড়ে গেছে ব্রায়োফাইটে, যে অনেক অনেক টিস্যু এসছে, অনেক নতুন অনেক কোষ এসছে, কোষের সংখ্যাটা বেড়েছে, ঠিক আছে? এবং সেই কোষগুলোর মধ্যে আমরা একটু বিভেদীকরণ দেখতে পাবো, যে উপরের দিকের কোষগুলো ছোট, মাঝখানের কোষগুলো বড়, আবার তলার দিকের কোষগুলো হয়তো ছোট। এই ছোট বড় করে আমরা একটু আলাদা রকমের জিনিস পাবো, ঠিক আছে? তো এই রকম আমরা কোথায় দেখতে পাবো? ব্রায়োফাইটে দেখতে পাবো, ঠিক আছে? আর টেরিডোফাইটে এসে তো আমি বলছি এটা তো একটু ইভলভড, এদের তুলনায় একটু উন্নত, যে এদের মধ্যে প্রথমবারের জন্য রুট, স্টেম এবং লিফ পাবো। আমি এর পরে উল্টো করে বলেছিলাম যে এরা কোথায় থাকে। এদের প্ল্যান্ট বডি টাইপ এদেরকে বলে দেবে যে এরা কোথায় থাকার যোগ্য। আমি বলেছিলাম যে অ্যালগিরা 99% অ্যালগিরা কি হয়, আমি একটু দেখিয়ে দিচ্ছি। 99% অ্যালগিরা কি হয়? অ্যাকোয়াটিক হয়, মানে তারা জলজ হয়। টেরেস্ট্রিয়াল অ্যালগি আছে অবশ্যই, কিন্তু খুব কম। ব্রায়োফাইটরাও নরমালি কি হয়? ময়েস্ট এবং শেডি কন্ডিশনে জন্মায়। দেখো আমি লিখেছিলাম এরা এমন এক ধরনের প্ল্যান্ট, মানে এমন এক ধরনের প্ল্যান্ট গ্রুপ যাদের কিন্তু জলকে তারা কোনো রকম ফেলে দিতে পারবে না। মানে তাদের শুধু জল সালোক সংশ্লেষের জন্য লাগে না, সালোক সংশ্লেষের জন্য উপর দিকে নিচ প্রত্যেকটা গাছের জল লাগে। আমি সেই জল লাগার গল্প বলছি না, বাকি জীবনটা বাঁচার জন্য নাকি কি লাগে? এদের জল লাগে। মানে বিশেষ করে জনন প্রক্রিয়া ঘটার জন্য ওই যে গ্যামেট তৈরি করবে, সেই গ্যামেট গুলোর মধ্যে ফ্লাজেলা আছে, সেই ফ্লাজেলা গুলো জলেই সাঁতার কাটতে পারবে। মানে কারো এরকম দেখেছো যে বিনা জলে কেউ সাঁতার কেটে ঘুরে বেড়াচ্ছে? তো ফ্লাজেলা গুলো হচ্ছে মোটাইল অর্গান, সুইমিং অর্গান, বেটার গো উইথ দ্য টার্ম সুইমিং অর্গান। তো এদের জন্য এদের জল লাগবে, এরা জলকে ছাড়তে পারেনি। মানে সালোক সংশ্লেষ ছাড়াও জীবনের অন্যান্য কাজ করার জন্য এদের জল লাগে, ঠিক আছে? তো সেই জন্য এরা জলের কাছাকাছি জায়গায় জন্মায়, ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, ঠিক আছে? এরপরে আসছে আমি টেরিডোফাইট। দে আর দ্য ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট। তাদের মধ্যে এমন সব বৈশিষ্ট্য ছিল, তাদের মধ্যে প্রথমবারের জন্য রুট এলো, যে মাটির গভীর থেকে জলকে চুষে নিতে পারে, ঠিক আছে, টানতে পারে, সাকশন পাওয়ার আছে রুটের। তো তো কি বলছে? রুট প্রথমবারের জন্য টেরিডোফাইটে এলো। তো সেই জন্য টেরিডোফাইটরা প্রথমবারের জন্য নিজেদেরকে কোথায় এস্টাবলিশ করতে পারলো? ল্যান্ডে এস্টাবলিশ করতে পারলো। তাহলে এই যে টেরিস্ট্রিয়াল হ্যাবিটটা, মানে স্থলজ যেটা থাকার যে ব্যাপারটা, সেটা আমরা প্রথমবারের জন্য ভালোভাবে কোথায় দেখতে পাবো? টেরিডোফাইটে দেখতে পাবো। হ্যাঁ আমরা ব্রায়োফাইটে দেখতে পাবো, ব্রায়োফাইটেও দেখবো যে এই তো স্যার আপনি বলছেন যে একটা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মেছে, আমার তো একদম কটকটে দেওয়ালটার উপর জন্মেছে। না, তুমি যাদেরকে দেখছো তারা হচ্ছে সব থেকে উন্নত ধরনের ব্রায়োফাইট। তাদেরকে আমরা মস বলে ডাকি, ঠিক আছে? তাদেরকে আমরা মস বলে ডাকি, শিখবো আস্তে আস্তে, ঠিক আছে? তাদেরকে তুমি দেখছো, ওর পরে টেরিডোফাইট এসছে, তো বলে দিচ্ছে দেখো আমার আর অতটা জলের দরকার নেই। জল আমার দরকার, ডেফিনেটলি দরকার, কিন্তু আমার অতটা জলের দরকার নেই, আমি দেওয়ালের উপরেও হয়ে যেতে পারছি, ঠিক আছে? টেরিডোফাইটরা হচ্ছে প্রথম ল্যান্ড প্ল্যান্ট। তুমি এদেরকে মাটির উপরে দাঁড় করানো অবস্থায় দেখতে পেতে পারো। তো টেরিডোফাইট দে আর দ্য ফার্স্ট ল্যান্ড প্ল্যান্ট, কারণ ল্যান্ডে থাকার জন্য যেগুলো দরকার সেটা টেরিডোফাইটে প্রথমবারের জন্য এসছে, সেটা টেরিডোফাইটের জন্য প্রথমবারের জন্য হচ্ছে, তাই টেরিডোফাইট ল্যান্ড প্ল্যান্ট। নাহলে ওরও যদি থ্যালাস টাইপের বডি হতো, ওকে ল্যান্ডে দাঁড় করিয়ে কোনো কাজ ছিল না।
হয়ে গেল। আমি আগের দিন শুধু এই কথাগুলোই বলে গেছিলাম, এর থেকে বেশি কিছু বলিনি। ঠিক আছে, আজকে এবার বাকিটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। দেখো আমি তোমাদেরকে প্রথম কথা বলি যে আমি ক্রিপ্টো গেমসটাকে আমি প্রথমে এখানে ক্রিপ্টো গেমসটাকে একটু ডেসক্রাইব করার চেষ্টা করি। আমি সাথে সাথে ফেলোডো গেমসকেও মানে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মকেও বলে বলে যাব। ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে কিছু কি ফিচারকে বলার চেষ্টা করছি। আমি আবার অ্যালগিকে আলাদা করে পড়াবো। আমি কিছু কি ফিচার বলছি, জেনারেল কথাবার্তা বলছি। আমি প্রত্যেকটা সাবজেক্টের একবার জেনারেল পড়াবো, তারপর ইনডেপথ পড়াবো। হয়েছে? চলো এরপরে আমরা যে অ্যালগির জিনিসটা পড়বো, যে এদের রিপ্রোডাকশন। কোথায় আসবো? আমরা রিপ্রোডাকশনে আসি। আমি এখানে একটু মাথায় যাতে তোমাদের অসুবিধা না হয়, আমি আরেকবার অ্যালগি একটু লিখে দিচ্ছি। অ্যালগি, এখানে লিখে দিচ্ছি ব্রায়োফাইট, এখানে লিখে দিচ্ছি টেরিডোফাইট, এখানে লিখে দিচ্ছি জিমনোস্পার্ম, এখানে লিখে দিচ্ছি অ্যাঞ্জিওস্পার্ম, যাতে তোমাদের আর অসুবিধা না হয়। ঠিক আছে, তো আমরা অ্যালগিটাকে সবার প্রথমে দেখবো যে আমরা রিপ্রোডাকশন কি দেখতে পাবো। আচ্ছা, রিপ্রোডাকশনের আগে একটা ছোট্ট কথা বলে নি, তারপরেই বলছি ওটা। ঠিক আছে, দেখো আমরা এই টেরিডোফাইটের মধ্যে আমরা প্রথমবারের জন্য কি পেলাম? রুট পেলাম, স্টেম পেলাম এবং কি পেলাম? লিভস পেলাম। ঠিক আছে, রুট পেলাম, স্টেম পেলাম এবং লিভস পেলাম, প্রথমবারের জন্য পেলাম। সাথে আমরা আরেকটা জিনিস পেলাম, যে এদেরকে কোনো একটা অর্গানকে রুট, স্টেম, লিভ কখন বলবো তার একটা শর্ত আমি তোমাদেরকে দিচ্ছি। কারণ টেরিডোফাইটের মধ্যে আরেকটা নতুন জিনিস এসেছিল, যার নাম হচ্ছে কি বলতো? ভাস্কুলার বান্ডিল। যার নাম হচ্ছে কি? ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিল মানে কি? এর মধ্যে দুটো জিনিস থাকে, জাইলেম আর ফ্লোয়েম। ঠিক আছে, পরিবহন করার জন্য, ট্রান্সপোর্ট করার জন্য একটা উন্নত ব্যবস্থাকে নিয়ে আসা হলো, যার নাম হচ্ছে ভাস্কুলার বান্ডিল। জাইলেমের মধ্য দিয়ে জল এবং খনিজ লবণ যাতায়াত করবে, আর ফ্লোয়েমের মধ্য দিয়ে ফুড, হরমোন, এই সমস্ত জিনিসগুলো যাতায়াত করবে। তো একটা পরিবহনের জন্য দুটো বিশেষ পাইপকে আনা হলো, যারা একসাথে থাকে, কিছু জায়গায় ছেড়েও যায়, আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মোটামুটি একসাথে থাকার কথা। তাদের নাম হচ্ছে ভাস্কুলার বান্ডিল। তো ভাস্কুলার বান্ডিলকেও প্রথমবারের জন্য নিয়ে আসা হলো কোনখানে? এই টেরিডোফাইটে। তারপরে কিন্তু ভাস্কুলার বান্ডিল জিমনোস্পার্মেও পাবো, ভাস্কুলার বান্ডিল অ্যাঞ্জিওস্পার্মেও পাবো। এই যে রুট, স্টেম, লিফ, এটা আমরা জিমনোস্পার্মেও পাবো, অ্যাঞ্জিওস্পার্মেও পাবো। আগের দিন বলেছিলাম, আমি আজকে আরেকবার রিপিট করছি, কোনো একটা বৈশিষ্ট্য যদি কোনো একটা প্ল্যান্ট গ্রুপে চলে আসে, তাহলে সেই বৈশিষ্ট্যটা পরের গ্রুপগুলোতেও আমরা পাবো। ঠিক আছে, রিটেন থাকে, ওই ক্যারেক্টারটা পরের গ্রুপগুলোতেও রিটেন থাকে, পট করে ছেড়ে চলে যায় না। ঠিক আছে, মানে আমার ব্যাপারটা হচ্ছে যে আমার মানে বংশে আজ দিকে হয়তো মানে 15টা বংশ যদি আগে যায়, তখন সবাই হয়তো মাঠে ঘাটে পায়খানা করতে যেত। ঠিক আছে, তো পরের যে বংশ হয়েছে, মনে করো 10 নাম্বার বংশ বাড়িতে প্রথমবারের জন্য পায়খানা বানালো, তো সেই পায়খানাটাকে তার মানে 9 নম্বর বংশ ওটাকে এসে তুলে ভেঙে দিতে পারে না। ঠিক আছে, ওটা চলবে। এখন মোটামুটি 3 নম্বর বংশ, 2 নম্বর বংশ অব্দি, মানে আমার উপরের যেটা 2 নম্বর বংশ, সেই বংশ অব্দি চলবে। হতে পারে আমি আমার বংশে আমার মাথা গন্ডগোল হলো, আমি ভেঙে দিলাম। তো আমি বলছি, কোনো একটা ক্যারেক্টার যখন কোনো একটা প্ল্যান্ট গ্রুপে চলে আসে, সেই ক্যারেক্টারটা নাকি রিটেন থাকে, সেই ক্যারেক্টারটা নাকি রিটেন থাকে, চট করে ওই প্ল্যান্ট গ্রুপটাকে ছেড়ে বেরিয়ে চলবে না। এই যে রুট, স্টেম এবং লিফে কি হয়ে গেছে? বিভক্ত হয়ে গেছে। তো জিমনোস্পার্মও পাবো, অ্যাঞ্জিওস্পার্মও পাবো। এই যে ভাস্কুলার বান্ডেল চলে এসেছে, জিমনোস্পার্মও পাবো, অ্যাঞ্জিওস্পার্মও পাবো। ঠিক আছে, তবে কিন্তু এর উন্নতি ঘটবে। ঠিক আছে, মানে আমরা এই জিনিসটাকে ছেড়ে দেবো না, যার ভাস্কুলার বান্ডেল এখানে অফ হয়ে গেছে এরকম নয়, পাবো ভাস্কুলার বান্ডেলটা। বোঝা গেছে কথাটা? ঠিক আছে, এবার আমরা একটু চলে আসি না, অ্যালগির মধ্যে আমরা রুট স্টেমও পাবো না, অ্যালগির মধ্যে আমরা ভাস্কুলার বান্ডিলও পাবো না, ব্রায়োফাইটের মধ্যে আমরা রুট স্টেমও পাবো না, ভাস্কুলার বান্ডিলও পাবো না। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপের প্ল্যান্ট, আমি বুঝিয়েছি। ঠিক আছে, আমরা চলে আসছি একটু রিপ্রোডাকশন গল্পে। কার গল্পে আছে? রিপ্রোডাকশন মানে জনন। বলছে জননের জন্য তোমরা জেনারেলি পড়বে যে 3 ধরনের পদ্ধতি হয়। একটার নাম হচ্ছে অঙ্গজ জনন, একটার নাম হচ্ছে অযৌন জনন, একটার নাম হচ্ছে যৌন জনন। তবে তোমাদেরকে আমি বলে দিই যে যত উন্নতি ঘটেছে, তত কিন্তু যৌন জননটাই আস্তে আস্তে প্রধান জনন হিসেবে দেখা গেছে। ঠিক আছে, বাকি যে দুটো জননের টাইপ ছিল, অঙ্গজ জনন এবং অযৌন জনন, সেটা আস্তে আস্তে কি হয়ে গেছে? ইভলিউশনই বলেছে না, এগুলো হচ্ছে সব অনুন্নত পদ্ধতি, এগুলোতে জননের মতন জিনিসপত্র নাও ঘটতে পারে। মানে একটা জীব তার একদম সেম সেম আরেকটা জীব তৈরি করার পদ্ধতির নামই তো জনন। মানে কুকুর কুকুরই তৈরি করবে, বান্দর বান্দরই তৈরি করবে, এই পদ্ধতিটার নামই তো জনন। তো এই সব কেসে অনেক সময় কি হয় যে বান্দর বান্দর নাও তৈরি করতে পারে, হয়তো কিছু গন্ডগোল হয়ে যায়। তো সেই জন্য এই জনন পদ্ধতিগুলোকে বাদ দিয়ে দিয়েছে। আবার এটাও নয়, দেখবো যে এই এই যে অঙ্গজ জনন এবং অযৌন জনন, এই দুটো জনন পদ্ধতিতে আমি একটু টেকনিক্যালি বলি, এবার শোনো, কানে শোনো এই কথাগুলো, যে মিওসিস বলে একটা কোষ বিভাজন হয়, তোমরা আশা করি জানো। সেই কোষ বিভাজনটা ঘটে না।
সেই মিওসিস ঘটে না বলে এদের মধ্যে কোনো রকম নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনা থাকে না। তাই এই জননগুলোকে আস্তে আস্তে বিবর্তন কি করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, বলে না দরকার নেই। জীব জিনিস মানে যে অর্গানিজমস এরা আস্তে আস্তে উন্নত হচ্ছে, এদেরকে আর অঙ্গজ জনন আর কি করব না, আমি আর অযৌন জনন করব না, সবাইকে কি পাওয়ার দিয়ে দাও চলো, আর তাদেরকে সেক্সুয়াল রিপ্রোডাকশনের পাওয়ার দিয়ে দাও। তো আমরা অ্যালগিদের মধ্যে আমরা 3 ধরনের রিপ্রোডাকশন পাবো। আমরা ভেজিটেটিভ পাবো, আমরা অ্যাসেক্সুয়াল পাবো, অ্যাসেক্সুয়াল মানে হচ্ছে অযৌন জনন, এবং আমরা সেক্সুয়াল, এই 3 ধরনের রিপ্রোডাকশন পাবো। মাইন্ড, এটা আমি খুব গুরুত্বপূর্ণ কথা বললাম, ঠিক আছে? পরবর্তীকালে দেখবো যে ভেজিটেটিভ আর অ্যাসেক্সুয়াল আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, নেই, সেক্সুয়াল রিপ্রোডাকশনটাই আস্তে আস্তে প্রধান হয়ে যাচ্ছে। এবার আমরা যদি দেখি যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের বাবা কিছুগুলো ভাগ আছে, দেখবে আমার একটা ভিডিও এই রিসেন্ট আমি তোমাদের জন্যই বানিয়েছিলাম, ঠিক আছে? তারপর অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমি কিছুই করে উঠতে পারিনি, এই সপ্তাহটা এসএসসিটা রয়েছে, এসএসসিটা পেরিয়ে যাক, মানে অনেক স্টুডেন্ট আছে তাদেরকে বের করে দেন, তারপর এই সপ্তাহটার পর ফ্রি হয়ে যাব, ঠিক আছে? তো কি বলছে যে এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ক রকমের হয়, নরমালি দেখবো 4 রকমের হয়। আমি একটু ছোট্ট করে লিখছি, আইসোগ্যামি, হ্যাঁ আমি এক্সপ্লেন করব পরে, এখন আমি এক্সপ্লেন করতে যাচ্ছি না। ফিজিওলজিক্যাল অ্যানাইসোগ্যামি, এটার তারপরে লিখবো আমরা অ্যানাইসোগ্যামি, আর লাস্ট হচ্ছে উগ্যামি, ঠিক আছে? যার নাম হচ্ছে উগ্যামি, তুমি সব শুনেছো দেখো। তো আইসোগ্যামি হচ্ছে সব থেকে অনুন্নত ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন, তারপরে কি আছে ফিজিওলজিক্যাল অ্যানাইসোগ্যামি, ফিজিওলজিক্যাল অ্যানাইসোগ্যামির থেকে একটু উন্নত হচ্ছে অ্যানাইসোগ্যামি, এবং সব থেকে উন্নত সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে উগ্যামি। তো এই ক ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশনই ক ধরনের হয়? 4 ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। অ্যালগি নাই 4টাকে 4টাই দেখায়, 4টাকে 4টা ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যালগি দেখায়। যেই তুমি ব্রায়োফাইটে চলে এলে না, ব্রায়োফাইটে তুমি সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে শুধু কি পাবে বলতো? উগ্যামি পাবে, শুধুমাত্র কি পাবে? উগ্যামি পাবে। না তুমি সেখানে ভালো করে ভেজিটেটিভ রিপ্রোডাকশন পাবে, না তুমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পাবে। একটু স্টার দিয়ে লিখছি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অনেকে বলে ব্রায়োফাইটের আছে, তবে আমি তোমাদেরকে বলবো যে ইন জেনারেল শিখবে যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? ওটা শুধু অ্যালগিরই করতো, হ্যাঁ, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা বন্ধ হয়ে গেছে, আর ব্রায়োফাইটরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে না। যদিও এখানে একটা স্টার দিয়ে লিখে নাও, অনেকে নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে, একটু তর্ক বিতর্ক রয়েছে, যে মার্কেনসিয়াই গেমা বলে একটা জিনিস তৈরি হয়, বা গেমি যাই উচ্চারণ করো, এটাকে অনেক অ্যাসেক্সুয়াল স্পোর বলে কনসিডার করে, ঠিক আছে? আমরা ধরবো না, আমরা বলবো যে না নেই, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে, অনেক বড় বড় বিজ্ঞানী, তারা তাবড় বিজ্ঞানী, তারা তর্ক বিতর্ক করেন যে না ওই একটা জায়গাতেই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের গল্প আছে। তাহলে ব্রায়োফাইটেও আমরা কি পাবো না? আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে প্রপারলি পাবো না। ভেজিটেটিভটাও কেটে দিলাম, ভেজিটেটিভটা পাবো, ঠিক আছে? ভেজিটেটিভ কিছু জায়গায় ভেজিটেটিভ মাল্টিপ্লিকেশনটা পাবো, মানে কোনো একটা অঙ্গ একটা নতুন গাছকে দিয়ে দিল, তাকে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলি। তো কারো ঘরে গেলাম, এই গাছটা ভালো লাগলো, বললাম দেন আরে একটু ডালটা দে, একটু ডাল কেটে দে না, আমি আমার বাড়িতে লাগাবো। তুমি বাড়িতে লাগালে মানে হচ্ছে তুমি কি করলে? অঙ্গজ জনন করলে, তুমি ভেজিটেটিভটা পাবে, তুমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা অফ হয়ে গেছে। টেরিডোফাইটের ক্ষেত্রে আসি, টেরিডোফাইটের ক্ষেত্রে এসে আমরা কি পাবো? আমরা শুধুমাত্র এখানেও ওই সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে উগ্যামিটাকেই পাবো, আর কাউকে পাবো না। আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন একদম পাবো না, আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন কিছু কিছু জায়গায় পেতে পারি, ঠিক আছে? কিছু কিছু জায়গায় পেতে পারি, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন শুধু কি পাবো? উগ্যামি পাবো। জিমনোস্পার্মে এসে, ঠিক আছে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন তুমি পেতে পারো, ভেজিটেটিভ রিপ্রোডাকশন তুমি পেতে পারো, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন টোটালি অফ। সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে তুমি শুধু কি পাবে? উগ্যামি পাবে। অ্যাঞ্জিওস্পার্মের মধ্যেও তুমি ভেজিটেটিভ রিপ্রোডাকশন কিছু কিছু জায়গায় পেতে পারো, এটা পাবে, অ্যাঞ্জিওস্পার্মে এই জিনিসটাকে কাজে লাগানো হয়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তুমি পাবে না, ঠিক আছে? আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে তুমি শুধু কি পাবে? উগ্যামি পাবে। তাহলে মন দিয়ে বোঝো, ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল, এই 3 ধরনের রিপ্রোডাকশন দেখানো কার কাজ? অ্যালগির কাজ। এখানে শেষ নয়, অ্যালগি সেক্সুয়াল রিপ্রোডাকশনের 4টা টাইপ, সব টাইপ গুলোকে দেখায় অ্যালগি দেখায়। তার পরবর্তীকালে সেক্সুয়াল রিপ্রোডাকশন সবাই দেখাচ্ছে, যে ব্রায়োফাইট দেখাচ্ছে, টেরিডোফাইট দেখাচ্ছে, জিমনোস্পার্ম দেখাচ্ছে, অ্যাঞ্জিওস্পার্ম দেখাচ্ছে, কিন্তু তারা প্রত্যেকে শুধু কি দেখায়? অনলি উগ্যামি দেখায়। তারা শুধুমাত্র কি দেখায়? সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে শুধু উগ্যামি দেখায়, আর অন্য কিছু দেখাতে পারে না। কিন্তু অ্যালগিটা সব দেখায় গো, অ্যালগিটা সব দেখায়, মানে ব্রায়োফাইট থেকে একদম অ্যাঞ্জিওস্পার্ম মধ্যে প্রত্যেকে উগ্যামি দেখায়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন টোটালি বন্ধ হয়ে গেছে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন আমাদের দেখবো যে ব্রায়োফাইটে কিছুটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন পাবো, টেরিডোফাইট, জিমনোস্পার্মও ভেজিটেটিভ রিপ্রোডাকশন নিয়ে তেমন কোনো কথা নেই, আছে হয় কিন্তু, হ্যাঁ। আর অ্যাঞ্জিওস্পার্মে এসে দেখবো যে আবার ভেজিটেটিভ রিপ্রোডাকশনটাকে কি
কি করা হয়েছে যে অনেক জায়গায় ভেজিটেটিভ রিপ্রোডাকশন আমরা দেখতে পাবো, এবং বলা ভালো যে অ্যাঞ্জিওস্পার্মদের ভেজিটেটিভ রিপ্রোডাকশন নিয়ে অনেক বিজ্ঞানী কাজ করেন। মনে করো তুমি কলা খাচ্ছ, তো কলার ভেতরে তো বীজ পাবে, ঠিক আছে, তো তুমি ওটা নিশ্চয়ই ভালো লাগবে না। তুমি তরমুজ খাচ্ছ, তরমুজের ভেতরে তুমি ভাবো তো যদি একটাও বীজ না থাকে তাহলে তো ওই তরমুজটা খেতে তোমার কত সুন্দর লাগবে। তখন ওই তরমুজটাকে আমরা কি করি, জেনেটিক্যালি স্টেরাইল বানিয়ে দিই, যাতে ও বীজটা তৈরি করতে না পারে। এবার বক্তব্য হচ্ছে কেউ যদি বীজ না তৈরি করতে পারে তাহলে তার জনন কি করে হবে? বীজ তৈরি করে জনন করাটাই শিখবো হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু ওকে আমি কি করছি, বীজ তৈরি করতে বাধা দিচ্ছি। তাহলে ওইরকম যদি করতে পারি তাহলে ও বীজ তৈরি করবে না। বীজ না তৈরি করলে আমি বেশি দামে বিক্রি করবো তরমুজটাকে, যে দেখো ওটাই বীজ নেই, তোমার খেতে খুব আরাম লাগবে। তো আমি দেখে নি তার আগে ট্রাই করে যে ওটা অঙ্গজ জনন করে কিনা। যদি অঙ্গজ জনন করে তবে যেই তার উপর এরকম কারিকুরি করি আমরা, যে কি করে দিই, তাকে সিডলেস বানিয়ে দিই, ঠিক আছে, তার সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কোনো রকম ভাবে অফ করার চেষ্টা করি। বিভিন্ন রকমের পদ্ধতি আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বন্ধ করার জন্য। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে অফ করে দিলে বীজ তৈরি করবে না। তাহলে বীজ যদি না হয় তাহলে সিডলেস ভ্যারাইটি তৈরি হবে, তোমার খেতে ভালো লাগবে, তুমি ইকোনমিক্যালি বেশি ভ্যালু পাবে তরমুজটার। কিন্তু আমাকে দেখে নিতে হবে, জননটাকে তো বন্ধ করে দিলাম না, তাহলে আমার সেবারই শেষবার তরমুজ খাবে, আর তারপরে আর তরমুজ তৈরি হবে না। অমনি করলে তো চলবে না, তাকে দেখে নেওয়া হয় যে সে অঙ্গজ জননটা প্রপারলি করতে পারে। তো যদি পারে তবে যেই তার উপর এই সমস্ত কারিকুরি করা হয়। কলা গাছ, তরমুজ গাছ, এটা এগুলোর জন্য একদম আইডিয়ালি এগুলোকে পলিপ্লয়েড ইন্ডাকশন করা হয়। তোমরা এইচএসে পড়েছো এই জিনিসগুলো। পলিপ্লয়েড ইন্ডাকশন করে এদেরকে সিডলেস ভ্যারাইটি দেওয়া হয়। সিডলেস ভ্যারাইটির জন্য একটা হরমোনও কাজ করে যার নাম হচ্ছে অক্সিন। বড় দামি জিনিস, তুমি প্রত্যেকটা গাছে বা প্রত্যেকটা ফলে যে অক্সিন ছড়াতে পারবে, খুব কষ্টকর ব্যাপার। তো সিডলেস ভ্যারাইটি বানানোর জন্য আমরা নর্মালি পলিপ্লয়েডের ইন্ডাকশন করি, ঠিক আছে, যে ওর প্লয়েডি লেভেলটা ডিপ্লয়েড থেকে অড নাম্বারে করে দিই, হয় ট্রিপ্লয়েড করে দিই, বা পেন্টাপ্লয়েড করে দিই, বা সেপ্টাপ্লয়েড করে দিই, মানে 3n করে দিই, বা 5n করে দিই, বা 7n করে দিই, যাতে প্রপারলি মিওসিসটা না হয়। যদি প্রপারলি মিওসিস না হয় সিড তৈরি হবে না, ঠিক আছে। সিড তৈরি না হলে ভালো খেতে লাগবে অবশ্যই, বাকি সমস্ত কিছু ঠিক থাকবে, শুধু সিড তৈরি করতে পারবে না, জননটা করতে পারবে না। কিন্তু ওকে চেক করে নিতে হবে ও অযৌন জনন করতে পারে কিনা। হয়ে গেল? তাহলে এই গেল রিপ্রোডাকশনের গল্প। 4 ধরনের রিপ্রোডাকশন। অ্যালগি কিন্তু সবগুলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের যে 4টা টাইপস, সেই 4টা টাইপসই কিন্তু অ্যালগি দেখায়, অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু খুব ভালো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন শো করে। আমি এখন বললাম না যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একক হচ্ছে মাইটোস্পোর, আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের একক হচ্ছে গ্যামেট। আমি বলবো, আসবো, সব জায়গায় আসবো। আমার আজকের ভিডিওটা, মানে ওই যে ভিডিওটা আছে ওটা একবার দেখে নিও তোমরা, হয়েছে? চলো, এরপরে নেক্সট আমরা একটা কথা পড়বো, যে আমরা যখন রিপ্রোডাকশন পড়ি। হ্যাঁ বলো বলো। হ্যাঁ শোনো, আমি তোমাদেরকে বলছি আমার পদ্ধতি কি রকম। আমি আরেকটা গ্রুপ বানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, ওই গ্রুপে তোমরা কোনো কথাবার্তা বলবে না, ঠিক আছে? ওই গ্রুপে শুধুমাত্র আমি তোমাদের রেকর্ডেড ক্লাসের লিংক এবং আমি তোমাদেরকে নোটস দেবো, ঠিক আছে? যাতে তোমাদের কি হবে, যে একটা টাইমে পরে যদি তোমরা ওই হোয়াটসঅ্যাপে যে মিডিয়া ডকুমেন্টসে যাও, তাহলে তোমরা পর পর লাইন দিয়ে তোমরা সব পড়া জিনিসগুলো পাবে। বোঝাতে পেরেছি আমি? আর আরেকটা গ্রুপ, সেই গ্রুপে আমি তোমাদের এই ডেইলি ক্লাসের যে গুগল মিটের লিংক, তোমরা কথাবার্তা যা কোশ্চেন থাকবে একে অপরের সাথে আমার সাথে, তোমরা সেটা এই গ্রুপে করবে। আমাকে একটু টাইম দাও, সংখ্যাটা বাড়ুক, আমি সবগুলো রেডি করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক ঠিক। চলো নেক্সট আমরা এরপরে পড়বো খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে দেখো যৌন জনন যখন হবে তখন নাকি কি হয়, সেক্স অর্গান বলে একটা জিনিস হয়, ঠিক আছে? সেক্স অর্গান কি জিনিস? যৌন জনন যখন হবে তখন নাকি কি লাগবে, সেক্স অর্গান বলে জিনিস হয়। এবং তোমাদেরকে একটু শিখিয়ে রাখি, একটু উপরের কথা বলছি আমি, পরে মাথার কোনো এক কোণে গুঁজে রাখো, আমি তোমাদেরকে শেখাচ্ছি না এখন, শুধু নামটা বলে রাখছি। যে সেক্স অর্গান যারা, যে সমস্ত প্ল্যান্টে সেক্স অর্গান থাকে তাদেরকে নাকি কি বলা হয়, গ্যামেটোফাইট বলা হয়। কি বলা হয়? গ্যামেটোফাইট বলা হয়। গ্যামেটোফাইটের মধ্যেই নাকি কি থাকে, নাকি সেক্স অর্গান থাকে। কি বলছে গ্যামেটোফাইট জিনিসটা কি, খাই না মাথায় দিয়ে জানার দরকার নেই, আমি তোমাদেরকে পরে এক্সপ্লেন করবো, শুধু এক মাথার কোনো কোণে গুঁজে রাখো, ঠিক আছে? যে কি নাকি সেক্স অর্গান থাকবে। তো বলছে যে সেক্স অর্গানটা, যেটা মেল সেক্স অর্গান, যেটার নাম হচ্ছে মেল সেক্স অর্গান, পুরুষ, সেই মেল সেক্স অর্গানটাকে আমরা কি বলি বলতো, অ্যানথেরিডিয়াম বলি। কি বলি? অ্যানথেরিডিয়াম। আর যেটা ফিমেল সেক্স অর্গান, সেই ফিমেল সেক্স অর্গানটাকে আমরা নর্মালি বলি উগোনিয়াম। কি বলি আমরা? উগোনিয়াম, ঠিক আছে? এই ফিমেল সেক্স অর্গানটাকে আরেকটা নামে ডাকা হয়, একে নাকি অনেকে বলে আর্কিগোনিয়াম। কি বলা হয়? আর্কিগোনিয়াম। দেখো, এই উগোনিয়াম আর আর্কিগোনিয়ামের মধ্যে কিন্তু একটা বিস্তর বড় পার্থক্য আছে, ঠিক আছে? উগোনিয়াম সবসময় কি হয় নাকি, ইউনিসেলুলার হয়। কি হয়? এই সেক্স অর্গানটা এক
এককোষী হয়, সর্বদা এককোষী হয় উগোনিয়াম, ঠিক আছে, সর্বদা এককোষী হয়। আর্কিগোনিয়াম সর্বদা কি হয় নাকি মাল্টি সেলুলার হয়, কি হয় নাকি এ নাকি মাল্টি সেলুলার হয়। ব্যাস এই দুটোই পার্থক্য বাবা, একদম ভালো করে মাথায় রাখো। তাহলে কি সেক্স অর্গান, যদি সে যৌন জনন করে তাহলে নাকি তার সেক্স অর্গান হবে, ঠিক আছে। এবার বলছে যে সেক্স অর্গান, ঠিক আছে, কোনখানে হবে, কোন গাছের উপর হবে নাকি গ্যামেটোফাইট বলে একটা গাছ আছে, সেই গাছটা কি জিনিস আমি পরে শেখাচ্ছি, সেই গাছটার উপর হবে, ঠিক আছে, সেই গাছটার উপরে জন্মাবে, ঠিক আছে। ওই গ্যামেটোফাইটের মধ্যে যেটা মেল সেক্স অর্গান তার নাম হচ্ছে নাকি অ্যানথিরিডিয়াম, আর যেটা ফিমেল সেক্স অর্গান তাকে নাকি দুটো নামে ডাকে, একজনকে বলা হয় উগোনিয়াম, আর অপর আরেকটা ধরন আছে তাকে নাকি বলা হয় আর্কিগোনিয়াম। মানে উগোনিয়াম আর আর্কিগোনিয়াম এক জিনিস এরা নয়। হ্যাঁ এরা হতে পারে যাতে দুজনেই হচ্ছে ফিমেল সেক্স অর্গান, কিন্তু মোটেও এক জিনিস নয়। উগোনিয়াম সবসময় কি হয় ইউনিসেলুলার হয়, এককোষী হয়, আর আর্কিগোনিয়াম সবসময় কি হয় মাল্টি সেলুলার। তাহলে তোমাকে যদি কেউ এক কথায় জিজ্ঞাসা করে যে তুমি আর্কিগোনিয়াম মানে কি বোঝো, তুমি বলবে যে আর্কিগোনিয়াম মিন্স ইট ইজ এ মাল্টি সেলুলার ফিমেল সেক্স অর্গান। তোমাকে আর একটা কথাও তারপরে কেউ জিজ্ঞাসা করবে না, ঠিক আছে। আর্কিগোনিয়ামটা কি মাল্টি সেলুলার ফিমেল সেক্স অর্গানগুলোকে কি বলা হয় আর্কিগোনিয়াম বলা হয়, কি বলা হয় আর্কিগোনিয়াম। আর উগোনিয়াম কাকে বলা হয় ইউনিসেলুলার ফিমেল সেক্স অর্গানকে কি বলা হয় উগোনিয়াম বলা হয়। বোঝা গেছে, হয়ে গেছে। দেখো এবার মন দিয়ে শোনো, যে মেল সেক্স অর্গান যার নাম দেওয়া হয়েছে অ্যানথিরিডিয়াম, এ নাকি দু রকমেরই হতে পারে, এর নামের এরকমও কেউ আলাদা করেনি, যে মেল যদি ইউনিসেলুলার হয় তাহলেও তোমাকে অ্যানথিরিডিয়াম বলে ডাকবো, যদি মাল্টি সেলুলার হয় তাহলেও তুমি অ্যানথিরিডিয়াম বলে ডাকো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা ইউনি অবলিক মাল্টি দু রকমেরই হতে পারে, ঠিক আছে, এর নামের কোনো পার্থক্য নেই। হ্যাঁ গঠনের পার্থক্য আছে। আমরা কি শিখবো যে অ্যালগিদের মধ্যে নাকি সর্বদা সর্বদা মানে অলওয়েজ কি দেখবো, যে অ্যালগিদের মধ্যে অলওয়েজ যেটা সেক্স অর্গান, ঠিক আছে, যেটা সেক্স অর্গান সেটা নাকি সর্বদা কি হয় ইউনিসেলুলারই হয়, কি হয় সর্বদা ইউনিসেলুলারই হয়। মানে যদি মেল সেক্স অর্গানটা থাকে তাহলে তার কি নাম দেবো অ্যানথিরিডিয়াম, আর ফিমেল সেক্স অর্গানটার কি নাম দেবো উগোনিয়াম, ঠিক আছে। আমি শুধু একমাত্র একটা ব্যতিক্রম বলছি, এক্সেপশন, ঠিক আছে, যার নাম হচ্ছে একটোকার্পাস, যার নাম হচ্ছে কি একটোকার্পাস বলে একটা অ্যালগি আছে, সেই একটোকার্পাস অ্যালগিটাতে নাকি কি হয়, তলায় দাগ দিলাম, হ্যাঁ সাইন্টিফিক নেম একটোকার্পাস, এসপি লিখে দাও। সেই একটোকার্পাসের মধ্যে কি দেখতে পাবো নাকি মাল্টি সেলুলার সেক্স অর্গান দেখতে পাবো, মাল্টি সেলুলার সেক্স অর্গান দেখতে পাবো। তো মাল্টি সেলুলার সেক্স অর্গান দেখানো অ্যালগির বৈশিষ্ট্য নয়, অ্যালগি সর্বদা কি দেখায় ইউনিসেলুলার। বারবার বলছি এটা অ্যালগির একদম চারিত্রিক বৈশিষ্ট্য। অ্যালগিকে যদি ডেসক্রাইব করতে হয় তোমাকে এই পয়েন্টটা বলতেই হবে যে অ্যালগি একমাত্র গোটা প্ল্যান্ট গ্রুপস এর মধ্যে একমাত্র উদ্ভিদ যে যারা ইউনিসেলুলার সেক্স অর্গান দেখায়। বাকি এরপরে যতজনের গল্প পড়বো, ঠিক আছে, সবাই মাল্টিসেলুলার সেক্স অর্গান দেখায়, ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্মকে বাদ দিয়ে দিলাম, অ্যাঞ্জিওস্পার্মে আবার সেক্স অর্গানই নেই, ঠিক আছে। তাহলে বাকি সবাই কি দেখায় ব্রায়োফাইট বলো, টেরিডোফাইট বলো, জিমনোস্পার্ম বলো, অ্যাঞ্জিওস্পার্ম বলো, অ্যাঞ্জিওস্পার্মটাকে শুধু বাদ দিলাম, জিমনোস্পার্ম অব্দি সবাই কি দেখায় মাল্টিসেলুলার। আমি একটু ব্রায়োফাইট লিখছি, ঠিক আছে, আমি কি লিখছি ব্রায়োফাইট, আমি কি লিখছি টেরিডোফাইট, আমি লিখছি কি জিমনোস্পার্ম, আমি লিখছি কি অ্যাঞ্জিওস্পার্ম। তো ব্রায়োফাইটে আমরা কি দেখতে পাবো মাল্টিসেলুলার, কি দেখতে পাবো মাল্টিসেলুলার, এখানেও সেম মাল্টিসেলুলার। অ্যাঞ্জিওস্পার্মে আবার দেখবো যে সেক্স অর্গান অ্যাবসেন্ট, সেক্স অর্গান নেই। এ এতটা অ্যাডভান্স হয়ে গেছে না যে নাকি সেক্স অর্গান দরকারই পড়ে না। মাইন্ডেড, বড় গুরুত্বপূর্ণ কথা, এই সেক্স অর্গানই নেই, সেক্স অর্গানই নেই অ্যাঞ্জিওস্পার্মে। আমি আরো বলছি, আমি আজকে সব খামচে খামচে পড়াচ্ছি, এটা খুব দরকার, তোমাকে পরে সব রিলেট করিয়ে দেবো আমি, ঠিক আছে। আমি ছোট্ট ছোট্ট কিছু জিনিসকে তোমাদেরকে মাথায় দিতে চাইছি, হয়েছে। তাহলে অ্যালগি সেক্স অর্গান ইউনিসেলুলার হয়, একটোকার্পাস হচ্ছে ব্যতিক্রম যেখানে মাল্টিসেলুলার সেক্স অর্গান পাবো, ঠিক আছে। আমি এখানে অ্যানথিরিডিয়াম বা উগোনিয়াম আমি একটোকার্পাসের ক্ষেত্রে পাবো না, ঠিক আছে। কেন পাবো না তার কারণ রয়েছে, আমরা ওখানে মানে উগ্যামি দেখতেই পাই না। ব্রায়োফাইটদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো মাল্টিসেলুলার সেক্স অর্গান দেখতে পাবো, এবং বাকি তারপরে টেরিডোফাইটে মাল্টিসেলুলার, জিমনোস্পার্মে মাল্টিসেলুলার, অ্যাঞ্জিওস্পার্মে নাকি সেক্স অর্গানই নেই, অ্যাবসেন্ট। চলো এবার তোমাকে বলি যে অ্যালগিদের ক্ষেত্রে যদি মাল্টিসেলুলার সেক্স অর্গান হয়ে যায়, মানে হচ্ছে এই যে একটোকার্পাস এই মাল্টিসেলুলার সেক্স অর্গান হয়তো দেখায়, কিন্তু এর মধ্যে দেখতে পাবো যে প্রত্যেকটা সেল, অল সেলস আর ফার্টাইল, অল সেলস আর
ফার্টাইল, ফার্টাইল কথাটা এবার আমাদেরকে একটু শিখতে হবে যে ফার্টাইল মানে সেই সমস্ত কোষগুলো যারা নাকি গ্যামেট বা স্পোর দিতে পারে, ঠিক আছে, যারা হচ্ছে উর্বর কোষ, এরকম বলবো না আমরা একদম, এটা বাংলা মানে সবসময় ইংরেজিকে বাংলা করে দেওয়াটা বাহাদুরির কাজ নয়, এটাকে বোঝো, ঠিক আছে। ফার্টাইল মানে যে সমস্ত কোষগুলো তার কি হয়, যে সমস্ত কোষগুলো একটা কোনো রিপ্রোডাক্টিভ সেলকে দিতে পারে, মনে করো এই একটা কোষ, এইরকম একটা কোষ, সে নাকি কি দিল, একটা গ্যামেট তৈরি করে দিল, সে নাকি একটা কি তৈরি করে দিল, গ্যামেট তৈরি করে দিল, বা এই কোষটা কি দিল, একটা স্পোরকে দিয়ে দিল, তাহলে এই কোষটাকে আমি বলবো ফার্টাইল কোষ, ঠিক আছে। এই এর পাশে একটা কোষ রয়েছে, এ কিছুই দিতে পারলো না, না গ্যামেট দিতে পারলো না স্পোর দিতে পারলো, তাহলে একে আমরা বলবো স্টেরাইল কোষ। আমরা কি শিখবো, যে অ্যালগির সেক্স অর্গান যদি মাল্টি সেলুলার হয়ে যায় তাহলে কি দেখতে পাবো, যে প্রত্যেকটা সেল ফার্টাইল, প্রত্যেকটা সেল ফার্টাইল। আমরা একটা জিনিস দেখবো যে নো স্টেরাইল সেল, কি দেখবো, কোন স্টেরাইল সেল নেই বাবা, ঠিক আছে, মানে যতগুলো সেল আছে সবাই গ্যামেট তৈরি করে, ঠিক আছে, স্টেরাইল সেল কেউ নেই। অ্যাকচুয়ালি কি দেখবো, ব্রায়োফাইটে এসে দেখবো যে ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, এখানে আমরা কি দেখতে পাবো, যেখানে ফার্টাইল সেল, কি দেখতে পাবো, ফার্টাইল সেল প্লাস স্টেরাইল সেল, দু রকমেরই জিনিস দেখতে পাবো। ফার্টাইল সেলগুলো তো তোমার গ্যামেট বা কি তৈরি করে দেবে, গ্যামেট বা স্পোর তৈরি করে দেবে। স্টেরাইল সেলগুলো কি করবে, বড্ড গুরুত্বপূর্ণ হয়, এই স্টেরাইল সেলগুলো নাকি কি তৈরি করবে, জ্যাকেট তৈরি করবে। জ্যাকেট জিনিসটা কি, জ্যাকেট জিনিসটা হচ্ছে একটা প্রোটেকশন, প্রোটেক্টিভ কভারিং, একটা প্রোটেক্টিভ কভারিং। দেখো সেক্স অর্গান বলে জিনিস যে যৌন জনন করবে, তাকে যদি একটু প্রোটেকশন না দেওয়া হয়, তাহলে নর্মালি ধুলো বালি, হাওয়া, আর্দ্রতা, কম বৃষ্টিপাত, ঠিক আছে, শুকনো জিনিস, এগুলো তোমাকে কি করে দেবে, সেক্স অর্গানটাকে নষ্ট করে দিতে পারে। যে হঠাৎ করে গরম পড়ে গেল, ঠিক আছে, প্রচন্ড ড্রাই ওয়েদার, এরিড কন্ডিশন, তো সেক্স অর্গান থেকে যা জল ছিল সব বেরিয়ে গেল, সেক্স অর্গানটা তো মরে মরে যাবে। তাহলে এই সেক্স অর্গানটাকে আমাকে বাঁচানোর জন্য কি করব, আমি সেক্স অর্গানের বাইরে একটা প্রোটেক্টিভ কাভারিং দেব। সেই প্রোটেক্টিভ কাভারিং এর জন্য কাকে ইন্ট্রোডিউস করেছি, স্টেরাইল সেল। অ্যালগির ক্ষেত্রে এটা ছিল না, অ্যালগির ক্ষেত্রে এই স্টেরাইল সেলটা ছিল না, কারণ অ্যালগি সিম্পল, অ্যালগি প্রিমিটিভ, ঠিক আছে, অ্যালগি এর জন্য এত উন্নতি করতে পারেনি। অ্যালগির থেকে কে বেশি উন্নতি করেছে, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, এরা বেশি উন্নত, কারণ এরা কি করছে, সেক্স অর্গানকে প্রোটেকশন দিচ্ছে, কারণ সেক্স অর্গান একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই সেক্স অর্গানে এরা কি রাখে, স্টেরাইল সেল রাখে, ঠিক আছে। স্টেরাইল সেল ইট প্রোডিউস মানে জ্যাকেট, এই জ্যাকেট তৈরি করে। এই জ্যাকেট জিনিসটা কি আসলে, দিস ইজ দ্য প্রোটেক্টিভ কভারিং, ঠিক আছে। এটা এনভায়রনমেন্টাল যে কি রয়েছে, হিন্ড্রেন্সেস গুলো রয়েছে, বাধাগুলো রয়েছে, সেটা থেকে সেক্স অর্গানকে বাঁচায় কে, স্টেরাইল সেলগুলো। তাহলে সরি, তাহলে এটা বুঝে যাও যে স্টেরাইল সেলগুলো ভালো কাজই করে। হ্যাঁ, অনেক সময় বলবে যে বাহ, সব কোষগুলো থেকে গ্যামেট দেয়, খুব ভালো জিনিস তো, তাহলে এই উন্নত, মোটেও না, ওর কাছে স্টেরাইল সেল নেই, স্টেরাইল সেলগুলো প্রোটেকশন দিচ্ছিল। এতদূর অবধি বোঝাতে পেরেছি আমি, ঠিক আছে। চলো এই 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 জায়গাটা অবধি ভালো করে বোঝো, ভালো করে বোঝো, এরপরে অনেক ডিটেলিং আছে এর ভেতরে, এর ভেতরে অনেক ডিটেলিং আছে, শুধু সামান্য জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। হ্যাঁ, আমি লাস্ট আর একটা কথা বলবো, ঠিক আছে, যে এরপরে আমি তোমাদেরকে অ্যালগি পড়ানো শুরু করব। লাস্ট একটা কথা বলবো যে অ্যালগিদের মধ্যে নাকি এমব্রিও ফরমেশন, কি নাম, এমব্রিও ফরমেশন, কি জিনিস এমব্রিও ফরমেশন, আমি এক্ষুনি বলছি। এমব্রিও ফরমেশন নাকি অ্যাবসেন্ট, ঠিক আছে, অ্যালগিদের মধ্যে নাকি এমব্রিও ফরমেশন অ্যাবসেন্ট, এবং বলছে নাকি এটা অ্যালগির একদম ইউনিক ফিচার। ইউনিক মানে শুধুমাত্র অ্যালগিতে দেখা যায়, বাকি যত জায়গায় যাব, মানে টেরিডোফাইট, ব্রায়োফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, প্রত্যেকের নাকি কি হয় বলতো, এমব্রিও ফরমেশন হয়। শুধু একমাত্র অ্যালগির নাকি এমব্রিও ফরমেশন হয় না। কাকে এমব্রিও বলা হয়, এটাকে এমব্রায়ো উচ্চারণ করবে না, একে উচ্চারণ করা শেখো, একে এমব্রিও বলে, ঠিক আছে। হ্যাঁ, আমাকেও কেউ শিখিয়েছিল, আমিও তোমাদেরকে তাই বলছি, এটাকে এমব্রিও বলা হয়, এমব্রায়ো বলা ছেড়ে দাও, প্রপার উচ্চারণ এমব্রিও, ঠিক আছে। এমব্রিও জিনিসটা কি, এমব্রিও কথাটার মানে হচ্ছে ভ্রূণ, এমব্রিও কথাটার মানে হচ্ছে ভ্রূণ। একটু ছোট্ট করে এর গল্পটা বলে দিচ্ছি, ভ্রূণ কেমন ভাবে তৈরি হয়, মাথায় থাকবে তাহলে, যে কি বলছে। আমরা দেখো সবার প্রথমে একটা ছোট্ট কনসেপ্ট নিই, যে গোটা ক্রিপ্টোগ্যামস আমরা যখন পড়েছিলাম, আমি আগের ক্লাসেই বলেছিলাম যে ক্রিপ্টোগ্যামস এর মধ্যে কিন্তু কোনো সিড হয় না, নো সিড, কোনো সিড ফরমেশন বা বীজ তৈরি হয় না। ফেনোডোগ্যামস এর মধ্যে ফ্লাওয়ারও হয়, এবং সাথে দেখো এখানে আমি লিখে দিয়েছি যে এর মধ্যে কি হয় নাকি, সিড ফরমেশনও হয়, এর মধ্যে কি হয়, সিড ফরমেশন হয়, তাই এদেরকে স্পার্মাটোফাইটস বলা হয়, ঠিক আছে। তো এইটা নিয়েই কানেকশন আসবে। দেখো এমব্রিও জিনিসটা কি বলছে, এমব্রিও জিনিসটা হচ্ছে দেখো গ্যামেট, সেক্সুয়াল রিপ্রোডাকশন হলো, সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময় গ্যামেট তৈরি হলো, ঠিক আছে, সেই গ্যামেট গুলো কি হলো, মিলিত হলো,
ঠিক আছে, গ্যামেটরা সর্বদা হ্যাপ্লয়েড হয়, সর্বদা হ্যাপ্লয়েড হয়। যদি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কেউ না বুঝতে পারো আমাকে নক করবে, আমি তোমাদেরকে এগুলো আগে বোঝাবো, কারণ এগুলো যদি একবার না বুঝে পেরিয়ে যাও তাহলে তুমি আর বোঝার চেষ্টা করবে না। যদি কেউ না বুঝতে জানো আমাকে অবশ্যই নক করবে, তাতে সময় যাচ্ছে যাক, আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলে আমি না পড়ালেও বাকিগুলো পারবে। ঠিক আছে, আগে বলো বোঝো তো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, বোঝো তো যে কাকে হ্যাপ্লয়েড বলে কাকে ডিপ্লয়েড বলে, বোঝো তো? ডিপ্লয়েড কে 2n দ্বারা এক্সপ্রেস। আচ্ছা ঠিক আছে, আমি ছোট্ট করে বলে দিচ্ছি, আমি আবার টপিকেই ফিরে আসবো, আমি ছোট্ট করে গল্প বলে দিচ্ছি একটু। হ্যাঁ, দেখো এই একটা সেল আছে, এই একটা সেলে এই রকম ক্রোমোজোম আছে, এইরকম ক্রোমোজোম আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলো তো কতগুলো ক্রোমোজোম আছে উপরের ছবিটাই? উপরের ছবিটাই হ্যাঁ ভালো, হ্যাঁ আমি এটাই জিজ্ঞাসা করতাম যে নাম্বার হচ্ছে কত? 6, ঠিক আছে? কত ধরনের ক্রোমোজোম আছে? টাইপস 3টে। নিচের কোষটায় কতগুলো ক্রোমোজোম আছে বলো তো? কত নাম্বার আগে বলো, নাম্বার ডেসক্রাইব করো। নাম্বার 3টে। 3। টাইপ কতগুলো? কতগুলো ধরনের ক্রোমোজোম আছে? ক ধরনের? 3 ধরনের। 3 ধরনের, ব্যাস। এটাই হচ্ছে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড এর কনসেপ্ট, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে বলছি, শোনো। বলছে যে এখানে প্রত্যেকটা ক্রোমোজোম, এই ছবিটাতে, এই ছবিটাতে বুঝলে, এই ছবিটাতে প্রত্যেকটা ক্রোমোজোম কভার করে আছে বলো তো? দুবার করে আছে, আমি ঠিক বলছি? প্রত্যেকটা ক্রোমোজোম কভার করে আছে দুবার করে আছে, 2 টাইমস করে আছে। বোঝা গেছে? হ্যাঁ কি না? ঠিক তো? তাহলে এই সেলটাকে কি বলতে হবে আমাকে? ওরা বলে দিয়েছে যে ডিপ্লয়েড বলো, এবং ডিপ্লয়েড কি ইন্ডিকেট করার ওরা একটা পদ্ধতি বার করেছে, বলেছে তুমি এইভাবেই এক্সপ্রেস করো 2n, ঠিক আছে? কারণ প্রত্যেকটা সেল কভার করে, প্রত্যেকটা ক্রোমোসোম কভার করে আছে 2 টাইমস, আছে ডাবল ডোজে আছে, প্রত্যেকটা ক্রোমোসোম কভার করে আছে। একটা কোষের মধ্যে যদি এই মুহূর্তে ঢুকিয়ে দেওয়া হয়, আমার কোষের মধ্যে বা তোমার কোষের মধ্যে তুমি যদি ঢুকে পড়তে পারো, ঠিক আছে, তুমি তার নিউক্লিয়াসের মধ্যে গেলে দেখবে যে প্রত্যেকটা ক্রোমোসোম তোমার কভার করে আছে, দুবার করে আছে। তো তাহলে তোমাকে বলবো যে তোমার ওই কোষটা হচ্ছে কি ডিপ্লয়েড সেল। কি সেল ওটা? তোমার ডিপ্লয়েড সেল। তুমি কি দিয়ে এক্সপ্রেস করবে তাকে? নিয়ম হচ্ছে 2n, ঠিক আছে? এবার বলছে কোন সেলের যা ক্রোমোজোম কমপ্লিমেন্ট থাকে, মানে প্রত্যেকটা ক্রোমোজোম জবার করে থাকে, সেটা তার ক্রোমোজোম কমপ্লিমেন্ট বলা হয়, ঠিক আছে? বা সেট অফ ক্রোমোজোম বলা হয়। যে এখানে দেখবো যে কতগুলো ক্রোমোজোম আছে, টোটাল 6টা ক্রোমোজোম আছে। বলবো যে প্রত্যেকটা ক্রোমোজোম দুবার করে আছে। এর থেকে দেখো এর উৎপত্তি হয়েছে, আমরা বলতে পারি, ওই উৎপত্তি বলবো না যদিও, যে এর দেখবো যে এই ছবিটার অর্ধেকওয়ালা ছবি হচ্ছে কোনটা? এটা, ঠিক আছে? এই ছবিটার উপরের ছবিটার অর্ধেকওয়ালা ছবি কোনটা? হচ্ছে নিচের ছবিটা। এখানে প্রত্যেকটা ক্রোমোজোম কবার করে আছে? একবার করে আছে। তাহলে তুমি কি বলো যে এটা হচ্ছে হাফ? এটা হচ্ছে কার হাফ? উপরের ছবিটার অর্ধেকটা হচ্ছে কোনটা? নিচের ছবিটা। সেই হাফটাকে তুমি ডেসক্রাইব করো কি দিয়ে? হ্যাপ্লয়েড দিয়ে। কি দিয়ে? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড কথাটার মানে এসছে হ্যাপ্লো থেকে। হ্যাপ্লো মিন্স কিন্তু ওয়ান নয়, হ্যাপ্লো মিন্স কি? হাফ। এবং হাফ কারু সাপেক্ষে হয়, হাফ কারু সাপেক্ষে হয়। তাহলে ডিপ্লয়েডটা তোমাকে আগে পড়তে হবে, যে প্রত্যেকটা ক্রোমোজোম কভার করে আছে, দুবার করে আসছে, সেখান থেকে এসছে কথাটা ডিপ্লয়েড। ডিপ্লো কথা থেকে এসছে। ডিপ্লো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, ডিপ্লো মানে হচ্ছে ডাবল, ডিপ্লো মানে হচ্ছে কি? ডাবল। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম দুবার করে আছে, তার অর্ধেক রূপ কোনটা হবে বলতো? নিচের ছবিটা, এটা এ ছবি, এটা বি ছবি। তাহলে এ ছবিতে প্রত্যেকটা ক্রোমোজোম 2 টাইমস আছে, সেটারই অর্ধেক বলা ছবি, ঠিক আছে? সেটা হচ্ছে কোনটা? বিটা। তাহলে এটার নাম হচ্ছে হ্যাপ্লয়েড। এবার ওরা বলেছিল কি বলতো? তুমি হ্যাপ্লয়েড কে ইন্ডিকেট করো এন দিয়ে, এটা ওরা রুল বানিয়েছিল। তাহলে তুমি ডিপ্লয়েড কে কিভাবে ইন্ডিকেট করবে? তার সাথে কত গুণ করে দেবে? 2 গুণ করে দেবে। নিয়ে তুমি কি বানিয়েছো? 2n। অ্যাকচুয়ালি 2n কে ওরা বানায়নি, ওরা বানিয়েছিল n কে, n থেকে 2n, ঠিক আছে? আমি আর পলিপ্লয়েড এর কনসেপ্ট দিচ্ছি না, চলো একবার, না ছেড়ে দাও, ডিস্ট্রাক্ট করে যাবো। আমি নেক্সট কোনো এক সময় বলবো যে পলিপ্লয়েড বলেও একটা ঘটনা ঘটে, যেখানে এক একটা ক্রোমোজোম 2 এর বেশি থাকতে পারে, তখন হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড এই রিলেশনটা একটু চেঞ্জ হয়ে যায়। আমরা সিম্পলি ভাববো যে যে সমস্ত কোষে দুটো করে ক্রোমোজোম থাকবে, মানে প্রত্যেকটা ক্রোমোজোম দুবার করে থাকবে, সেটাকে বলা হয় কি? ডিপ্লয়েড। এবং তার অর্ধেক ক্রোমোজোম যেখানে থাকবে, মানে নিয়ম অনুযায়ী কতগুলো করেই হবে তাহলে, যে একটা করে ক্রোমোজোম থাকে, তাকে বলবো হ্যাপ্লয়েড, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু ছোট্ট একটা টার্ম শিখিয়ে দিই, ভবিষ্যতে কাজে লাগবে। যে কোনো মানে জীবের যে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে কি বলবো? হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে, সরি, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে একটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে কি বলতো? জিনোম। কি নামে ডাকা হয়? জিনোম।
তাহলে কোন জীবের হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে জিনোম বলা হয়। তোমাকে যদি বলে আচ্ছা বলো তো এর জিনোম কোনটা, এটা হচ্ছে মনে করো একটা কুকুরের কোষের ছবি, তো এর জিনোম কোনটা, তুমি বলবে যে বিটা হচ্ছে জিনোম, কারণ বিটা হচ্ছে এ সেলটার হ্যাপ্লয়েড সেট, ঠিক আছে, মানে এটা হ্যাপ্লয়েড গ্রুপ, সে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে কি বলা হয়, জিনোম নামে ডাকা হয়। চলো তাহলে গ্যামেটরা দিব্যি দেওয়া আছে, বুঝেছো তো, যে ওরা সবসময় কি হবে নাকি হ্যাপ্লয়েডই হবে। তাহলে গ্যামেটের মিলন ঘটে, এই গ্যামেটের মিলনকে আমরা টেকনিক্যালি কি বলি বলো তো, সিনগ্যামি বলি। কি বলি, গ্যামেটের মিলনকে আমরা কি বলি, সিনগ্যামি বলি। সিনগ্যামির মধ্যে আমরা দুটো ইভেন্ট পাবো দেখবে, একটার নাম হচ্ছে কি প্লাজমোগ্যামি, আমরা পড়ছি না, আমি পরে পড়াবো এগুলো সব, আরেকটার নাম হচ্ছে কি ক্যারিওগ্যামি, আরেকটার নাম হচ্ছে কি ক্যারিওগ্যামি। প্রথমটা হচ্ছে সাইটোপ্লাজমের মিলন এবং দ্বিতীয়টা হচ্ছে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। ক্যারিওগ্যামি মানে হচ্ছে নিউক্লিয়াসের মিলন। ঘটে গেল, যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে কি জাইগোট, তার নাম হচ্ছে কি জাইগোট। জাইগোট হচ্ছে আমাদের ডিপ্লয়েড সেল, জাইগোট হচ্ছে আমাদের কি ডিপ্লয়েড সেল। দেখো গ্যামেট গুলো হ্যাপ্লয়েড ছিল, এরা যুক্ত হয়ে কি তৈরি করলো, জাইগোট তৈরি করলো, বোঝা গেছে। এবার এই জাইগোটের দায়িত্ব হচ্ছে নতুন গাছ দেওয়ার বা নতুন অর্গানিজম দেওয়ার। যদি মানুষ হয় বা যদি কুকুর হয়, যদি আম গাছ হয়, যদি একটা স্পাইরোগাইরা হয়, ঠিক আছে, তার দায়িত্ব কি দেওয়া বলো তো, তার দায়িত্ব নতুন আম গাছ দেওয়া বা নতুন স্পাইরোগাইরা দেওয়া, নতুন কুকুর দেওয়া বা নতুন মানুষ দেওয়া। সে কিভাবে দেবে বলছে, জাইগোট কি করে, নরমালি কি করে, জাইগোট একটা মাল্টিসেলুলার স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। জাইগোট হচ্ছে ইউনিসেলুলার, জাইগোট হচ্ছে ইউনিসেলুলার, মানে একটা এরকম দুটো গ্যামেট ছিল, একটু ছোট্ট করে বলে দিই, এইরকম দুটো গ্যামেট ছিল যার মধ্যে এরকম ক্রোমোজোম ছিল, এইরকম ক্রোমোজোম ছিল, এরকম কি তৈরি করলো, তারা যুক্ত হয়ে জাইগোট তৈরি করলো, মানে কি হয়ে গেল, এইরকম হয়ে গেল, কি হয়ে গেল, এইরকম হয়ে গেল, জাইগোট তৈরি করে দিল, ঠিক আছে, ডিপ্লয়েড সেল। একটাই কোষ কিন্তু এ নাকি একটা মাল্টি সেলুলার স্ট্রাকচার তৈরি করবে, ঠিক আছে, মনে করে এরকম একটা মাল্টি সেলুলার স্ট্রাকচার তৈরি করলো, ওপরে কিছুগুলো সেল, নিচে কিছুগুলো সেল, এখানে কিছুগুলো সেল, এইরকম একটা মাল্টি সেলুলার স্ট্রাকচার তৈরি করলো। এবারে দেখা গেল এই মাল্টি সেলুলার স্ট্রাকচারের এখান থেকে এতটা অংশ মনে করে কি তৈরি করছে, লিপ তৈরি করছে, এখান থেকে এতটা অংশ কি তৈরি করছে, স্টেম তৈরি করছে, এখান থেকে এতটা অংশ হয়তো কি তৈরি করছে, রুট তৈরি করছে। যদি এই রকম ঘটনা ঘটে যে জাইগোট একটা মাল্টি সেলুলার স্ট্রাকচার হয়ে দাঁড়ালো, কিছুক্ষণ পজ করে আছে এবং তার বিভিন্ন জায়গা থেকে দেখছি যে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, মানে এই পার্টিকুলার এই অংশটা থেকে কি তৈরি হলো বলতো, লিপ তৈরি হলো, পার্টিকুলার তার তলের অংশটা থেকে কি তৈরি হলো বলতো, তার থেকে স্টেম তৈরি হলো, ঠিক আছে, এবং তার তলের অংশটা থেকে কি তৈরি হলো, হয়তো তার তলের অংশ থেকে কি তৈরি হলো, রুট তৈরি হলো। তখন আমরা এই স্ট্রাকচারটাকে আমরা কি নামে ডাকবো, এমব্রিও নামে ডাকবো। এমব্রিওকে বাংলায় বলা হয় ভ্রূণ, ঠিক আছে, তখন এই স্ট্রাকচারটাকে আমরা এমব্রিও নামে ডাকবো। এমব্রিও ডিপ্লয়েড হয় কিন্তু মাল্টি সেলুলার হয়, কি হয়, মাল্টি সেলুলার জাইগোট, ঠিক আছে, মাল্টি সেলুলার জাইগোট যার মধ্যে ফেট দেখা যায়, ফেট মানে যে কোন পার্টটা কি কাজ করবে সেটা বলে দেওয়া যায়, সেই স্ট্রাকচারটাকে কি বলা হয়, এমব্রিও বলা হয়। তো এই অ্যালগির মধ্যে নাকি এমব্রিও দেখা যায় না, এই জাইগোট নাকি কি করে, এই এমব্রিও ফরমেশন করতে পারে না, জাইগোট নাকি সরাসরি কি দেয়, নতুন অ্যালগি দিয়ে দেয়, নিউ প্ল্যান্ট লিখছি বা নিউ অ্যালগি লিখে দিচ্ছি, কি নতুন অ্যালগি দিয়ে দেয়, সে এমব্রিও ফরমেশনটা করতেই পারে না গো, বুঝেছো, এমব্রিও ফরমেশনটা সে দেখাতে পারে না। তো ব্রায়োফাইট থেকে আমরা কি দেখতে পাবো, যে না কি হচ্ছে, এমব্রিও ফরমেশন হচ্ছে। অ্যালগি একমাত্র প্ল্যান্ট গ্রুপস এর মধ্যে একমাত্র প্ল্যান্ট গ্রুপ যে কি দেখায় এমব্রিও ফরমেশন হচ্ছে না। এরপরে আমরা এমব্রিও ফরমেশন ব্রায়োফাইটের ক্ষেত্রে পাবো, আমরা টেরিডোফাইটের ক্ষেত্রে পাবো, আমরা জিমনোস্পার্মে পাবো, আমরা অ্যাঞ্জিওস্পার্মে পাবো। তো ব্রায়োফাইটে টেরিডোফাইটে এমব্রিও এলো, সেই এমব্রিও থেকে কি হচ্ছিল, নতুন উদ্ভিদ তৈরি হচ্ছিল। কিন্তু দেখা গেল যে এমব্রিওটাতে যে বললাম কিছুক্ষণ পজ করে থাকবে, যে জাইগোট তৈরি হবে, জাইগোট মাল্টি সেলুলার বিভিন্ন রকমের ডিভিশন হবে, ইয়াব বড় একটা বলের মতন স্ট্রাকচার তৈরি করবে, এক গাদা কোষ আছে যার উপরের অংশটা এটা তৈরি করবে, মাঝের অংশটা এটা তৈরি করবে, নিচের অংশটা এটা তৈরি করবে, এই ধরনের বলতে পারবো আমরা, ঠিক আছে, মানে দেখতে পাবো। তো দেখা গেল যে একো প্রোটেকশন দেওয়া দরকার এমব্রিওটাকে, তো এমব্রিওর জন্য প্রোটেকশন এলো, সেই প্রোটেকশনটার নামই হচ্ছে কি বলতো, সিড। সেটা কোনখানে এলো, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মে। যে ব্রায়োফাইট এবং টেরিডোফাইটে আমরা এমব্রিও পাবো, কিন্তু এমব্রিওর বাইরে বাবা কোনো প্রোটেকশন নেই, ঠিক আছে, এমব্রিওকে খোলা ছেড়ে দিয়েছে, যা ঘুরে বেড়া, তোর যদি একটু বেশি তাপ লাগে, বেশি উষ্ণতা বেড়ে যায়, তুই মরে যাবি, ঠিক আছে। সেই জন্য দেখো তুমি যে ব্রায়োফাইট এবং টেরিডোফাইট তুমি সচরাচর তুমি সহজে দেখতে পাও না।
সচরাচর তুমি দেখতে পাবে না, কিছু পার্টিকুলার জায়গায় দেখবে ব্রায়োফাইট টেরিডোফাইটকে তুমি দেখতে পাবে, কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্ম তুমি প্রচুর জায়গায় দেখতে পাবে। জিমনোস্পার্মকেও দেখতে পাবে না, কারণ এরাও নেকেড সিডেড ছিল, ঠিক আছে, এদের গল্প বলবো আমি, ফ্রুটের এদের প্রবলেম ছিল। এনজিওস্পার্মকে তুমি দেখো, তুমি চারি জায়গায় তুমি এনজিওস্পার্মকে দেখতে পাও, তুমি যা দেখছো আশেপাশে বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ তুমি এনজিওস্পার্মকে দেখছো, ঠিক আছে। তার কারণ রয়েছে, ওরা স্পেশালি সিড বানিয়েছে, এমব্রিওটাকে প্রোটেকশন দিয়েছে, ঠিক আছে, সেই জন্য ওদের ডিস্ট্রিবিউশনটা বেশি। তাহলে আমরা কি পড়বো, যে অ্যালগির কিছু বৈশিষ্ট্য পড়লাম, যে অ্যালগি হচ্ছে সিম্পলেস্ট ওয়ান। এর মধ্যে কি দেখবো, যে এর মধ্যে থ্যালাসের স্ট্রাকচার, বেশিরভাগটা অ্যাকোয়াটিক, কোনো ফটোসিনথেটিক টিস্যু সেরকম গ্রেটার অ্যামাউন্টে নেই, ফটোসিনথেসিস করতে পারে, এবং ফটোসিনথেসিসের জন্য এদের আমরা দেখবো প্রচুর পিগমেন্ট ভেরিয়েশন পাবো। আমরা কি দেখতে পাবো, যে এর মধ্যে যে জল টানার জন্য ভাস্কুলার বান্ডিল এসব কিছু নেই। রিপ্রোডাকশন যত রকমের হয় সব রকমের দেখায়, সেক্সুয়াল রিপ্রোডাকশন চারটাকে চারটায় দেখায়। হ্যাঁ, এদের সেক্স অর্গান দেখবো যে কি, যে এদের সেক্স অর্গানগুলো ইউনিসেলুলার, যদিও কোথাও মাল্টিসেলুলার হয়েছে তো বাবুর কি নেই, স্টেরাইল কোনো সেল নেই, মানে জ্যাকেট তৈরি করার জন্য কেউ কিছু নেই, ঠিক আছে। আবার কি দেখবো, যে এমব্রিও ফরমেশনটাও অফ হয়ে গেছে, তাহলে এত সমস্ত ঘটনা আমরা কার মধ্যে দেখতে পাবো, অ্যালগিকে, সিম্পলেস্ট ওয়ান। তো আমরা এরপরে পড়বো অ্যালগি, কিন্তু আমি তোমাদেরকে কিছু জিনিস শিখিয়ে রাখলাম, যে আমরা ব্রায়োফাইটে কি পাবো, আমরা টেরিডোফাইটে কি পাবো, কারণ এগুলো আমি টানবো অ্যালগি পড়াতে, যে দেখো এটা টেরিডোফাইটে যে পাবে, এটা জিমনোস্পার্মে যে পাবে। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস আমরা দেখতে পাবো। তো আমরা অ্যালগি দিয়ে পড়াশোনা শুরু করব, ঠিক আছে। আচ্ছা দেখো, কিছু কথা আমাকে জানাতে হবে তোমাদেরকে, হ্যাঁ, যদি না জানাবে তাহলে নিজেরাই বোকার মতন থাকবে। যে প্রোক্যারিওট ইউক্যারিওট সম্পর্কে ধারণা আছে, ঠিক আছে, ধারণা আছে, শুধুমাত্র আমার নিউক্লিয়াস জানলেই চলবে এখন, ঠিক আছে, বাকি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড সব পরের গল্প, আমার আপাতত এখন নিউক্লিয়াস জানলেই চলবে। মাইটোসিস মিওসিস সম্পর্কে ধারণা আছে, আমাকে এগুলো জানাবে, ঠিক আছে। মাইটোসিস মিওসিস সম্পর্কে ধারণা আছে কিনা, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আমি মোটামুটি ভাবে বললাম, এত সামান্যতে হয় না, আর একটু বেশি ভাবে বলতে হয়, আমি চেষ্টা করছি, এগুলোর জন্য আমি আলাদা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। এই এসএসসিটা চুকে যাক শুধু, হ্যাঁ, ওদেরকে শেষ করে দিই একটু আমি, তারপরে আমি তোমাদেরকে ওই ভিডিওগুলো বানিয়ে দেবো, ঠিক আছে। এগুলো আমি আস্তে আস্তে ছোট ছোট যেগুলো বেসের জিনিস, কনসেপচুয়াল জিনিস, সেগুলো আমি তোমাদেরকে বানিয়ে দেবো, হয়েছে। তো আপাতত আমরা জেনারেল পড়াটা একটু করে শেষ করলাম, ঠিক আছে। আমি এরপরে অ্যালগি স্টার্ট করছি, ঠিক আছে। এরপরে আমরা কি পড়বো, অ্যালগির গল্পই পড়বো, ঠিক আছে। আমরা একটা অন্য পেজ নিয়ে নিই, একটু দাঁড়িয়ে যাও, পেজ নিতে যে আবার জানো, দেখো একটু বলি, অ্যালগি বেশ বড় জিনিস, হ্যাঁ, অ্যালগি বেশ বড় জিনিস, মানে বেশ বড় জিনিস, তোমাকে একটু ধরে সয়ে মন দিয়ে একটু পড়তে হবে, ভালো করে মন দিয়ে একটু বুঝে বুঝে পড়তে হবে। দেখো, তো আমরা অ্যালগি পড়ছি, হ্যাঁ, আমি একটু গল্প বলি আগে, তারপরে তোমাদের পড়াশোনা শুরু করবো, পেনটাই পাচ্ছি না। আচ্ছা চলো, আমরা পড়ছি আজকে অ্যালগি, ঠিক আছে। তো আমি বললাম যে এরা মোস্ট অফ দ্য টাইম এরা কি হয়, অ্যাকোয়াটিক হয়, ঠিক আছে। আমি বলেছিলাম এদের কিছু টেরিস্ট্রিয়াল মানে স্থলজ ভ্যারাইটি আমরা কিছু পাবো, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে নাম লিখছি, ফ্রিসচিয়েল্লা, ফ্রিসচিয়েল্লা আমি লিখলাম একটা, এ হচ্ছে টেরিস্ট্রিয়াল, ঠিক আছে। আমি লিখছি কি, ট্রেন্টিফোলিয়া, ট্রেন্টিফোলিয়া, ঠিক আছে। এরা হচ্ছে কি বলতো, টেরিস্ট্রিয়াল। আমি তোমাদেরকে একটা নোট দেবো, ঠিক আছে, সেই নোটের মধ্যে সমস্ত জিনিসগুলো ডিটেলে বলা আছে, বাকি মোস্ট অফ দেম আর অ্যাকোয়াটিক হয়, টেরিস্ট্রিয়াল খুব কম হয়। শোনো, এবার আমাদেরকে অ্যালগি যদি পড়তে হয়, তো আমাদের কি সবার প্রথমে তোমাদের সিলেবাসে যেটা লেখা আছে, বোথ অফ ইউ মানে বর্ধমান এবং ক্যালকাটা দুজনেরই সিলেবাসে লেখা আছে, তোমাদেরকে থ্যালাস অর্গানাইজেশন পড়তে হবে বা থ্যালাস স্ট্রাকচার পড়তে হবে, ঠিক আছে। থ্যালাস অর্গানাইজেশন কি জিনিস একটু আগে বলি, তারপরে আমি বাকি জিনিসগুলো বলছি। থ্যালাস অর্গানাইজেশন মানে হচ্ছে যে অ্যালগির মধ্যে আমরা এই যে তার যে প্ল্যান্ট বডি, এই কথাটা বলছি না, যে প্ল্যান্ট বডিটা থ্যালাস প্রকৃতির, তো আমরা বিভিন্ন রকমের ধরন পাবো, যে কারুটা গোল, মানে ধরে নাও কথার কথা, কারুটা গোল, কারুটা লম্বাটে, কারুটা ফিলামেন্টা সুতার মতন, ঠিক আছে, কারুটা পাতার মতন, লিফের মতন, ঠিক আছে। এইরকম বিভিন্ন ধরনের আমরা প্ল্যান্ট বডি পাবো, সেই প্ল্যান্ট বডিগুলো আমাদেরকে পড়তে হবে এবং সাথে আমাদের উদাহরণকে মনে রাখতে হবে, ঠিক আছে, রাখতেই হবে। এটা বড় প্রশ্ন আসে তোমাদের, মানে একেবারে তোমরা যখন সেমিস্টার পরীক্ষা দেবে তখন তোমাদের এটাতে একটা পার্টকে তুলে প্রশ্ন করে দেয়, ঠিক আছে। তো এটা আমাদেরকে পড়তে হবে, আমি পড়বো, এখন বলছি না।
আচ্ছা, অ্যালগির আমাদেরকে কি পড়তে হবে, যে অ্যালগির আমাদের পিগমেন্টেশন পড়তে হবে। পিগমেন্টেশন কথাটার মানে কি, যে অ্যালগির মধ্যে কি কি ধরনের রং পাওয়া যায়, রঞ্জক পদার্থ। আমি তোমাদেরকে একটু লিখি, ফটোসিনথেটিক পিগমেন্টস এর গল্প পড়বো। কি গল্প? ফটোসিনথেসিস করার জন্য কি কি ধরনের পিগমেন্টস আছে সেই গল্পটা আমাদেরকে পড়তে দিয়েছে। তো আমরা শিখে রাখবো যে অ্যালগিদের মধ্যে নাকি যত ধরনের পিগমেন্ট হয় না, প্রায় ম্যাক্সিমাম ধরনের পিগমেন্ট কিন্তু অ্যালগিদের মধ্যে আছে। ঠিক আছে, অদ্ভুত, এ অনুন্নত। কিন্তু এই যেহেতু জলের নিচে থাকে, তাই যখন কি হয়, যখন লাইট জলের মধ্যে পেনিট্রেট করে, জলকে পেনিট্রেট করে লাইট এন্টার করে, তখন কি হয়, জলের নাকি ওই লাইটের নাকি ফেজ চেঞ্জ হয়। তোমরা এখন এগুলো ভালো বুঝবে, ফিজিক্সটা পড়ে এসছো শুদ্ধ শুদ্ধ। কি হয়, লাইটের নাকি ফেজ চেঞ্জ হয়, এবং ফেজ চেঞ্জ হয়ে গেলে লাইটের নাকি ফোটন পার্টিকেলের প্রপার্টিজের গন্ডগোল হয়। এর জন্য অ্যালগিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ করাটা কিছু কিছু সময় একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। ঠিক আছে, কষ্টকর হয়ে দাঁড়ায় মানে তারা প্রপারলি সালোক সংশ্লেষ করতে পারে না। মনে করো এরকম একটা পুকুর আছে, সেই পুকুরের মনে করো প্রথমে অ্যালগিটা এইভাবে ছিল, ঠিক আছে, ফ্রি ফ্লোটিং অ্যালগি, পরের দিন অ্যালগিটা এইভাবে আছে। ঠিক আছে, আচ্ছা মনে করো প্রথমের দিনে জল এতটা ছিল, এই লেভেলে ছিল, পরের দিন জলটা উপচে এতটা হয়ে গেল। ডেপথ চেঞ্জ হলে কি হয়, লাইটের ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে যায়, এবং লাইটের ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে গেলে কি হবে বলো তো, ফটোসিনথেসিসটা ঠিকঠাক ভাবে ঘটবে না। ঠিক আছে, প্রপার ইন্টেন্সিটি লাইট চাই, তবে যেই ফটোসিনথেসিস ঘটবে। তো কি করা হয়েছে, এই জন্য অ্যালগির মধ্যে মোটামুটি যত রাজ্যের পিগমেন্ট থাকা দরকার সব ধরনের পিগমেন্টকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে না তোদেরকে কোনো রকম বিপদে ফেলবো না, তারা সালোক সংশ্লেষটা কর। তা আমরা এখানে কি দেখতে পাবো, যে তিন ধরনের পিগমেন্টের উপস্থিতি পাবো। আমি ছোট্ট করে একটু বলি, যে একজনের নাম হচ্ছে ক্লোরোফিল। কি আছে, একজনের নাম হচ্ছে ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিলই দেখবে পাঁচ ধরনের পড়বো, এ বি সি ডি ই। তো এই সব ধরনের ক্লোরোফিল অ্যালগিতে দেখতে পাওয়া যায়। যেই তুমি তার উপরের ক্লাসটাই উঠে যাবে না ব্রায়োফাইটে, তুমি শুধু ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি দেখতে পাবে। ঠিক আছে, বাকি আর ক্লোরোফিল গুলোদের সি ডি এগুলো দেখতে পাবে না, শুধু এ আর বি তেই তোমাকে শেষ করতে হবে। সি ডি এগুলোকে তুমি অ্যালগিতেই তুমি স্পেশালি দেখছো। ঠিক আছে, আরেকটার নাম হচ্ছে, যার নাম হচ্ছে আরেক ধরনের পিগমেন্ট, যার নাম হচ্ছে ক্যারোটিনয়েডস। যার নাম হচ্ছে কি, ক্যারোটিনয়েডস। এই ক্যারোটিনয়েডসরা আবার দু রকমের, একজনের নাম হচ্ছে ক্যারোটিন, আরেকজনের নাম হচ্ছে ক্যারোটিনল। কি নাম? ক্যারোটিনল। এদেরকে তুমি যে নামে চেনো সে নামটা এখন লিখে দিচ্ছি, এদেরকে তুমি জ্যান্থোফিল নামেও চেনো। কি নামে চেনো? জ্যান্থোফিল নামেও চেনো। ঠিক আছে, আরেক ধরনের স্পেশাল পিগমেন্ট দেখতে পাওয়া যায়, এটা শুধুমাত্র অ্যালগিতেরই দেখা যায়, আর কারু দেখা যায় না, যার নাম হচ্ছে কি, ফাইকোবিলিনস। যার নাম হচ্ছে কি, ফাইকোবিলিনস। ঠিক আছে, বা একে আরেক নামে ডাকা হয়, একে বলা হয় বিলি প্রোটিনস। কি বলা হয়? বিলি প্রোটিনস। এগুলো, এই যে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, এগুলো তো শুধু রং থাকে। ঠিক আছে, মানে এগুলো রঞ্জক পদার্থ, পিগমেন্ট। এই ফাইকোবিলিনস এর মধ্যে কি থাকে, একটা প্রোটিন থাকে, এবং প্রোটিনের সাথে একটা রঞ্জক পদার্থ যোগ থাকে। এইটা হচ্ছে পিগমেন্ট পার্ট, এইটা হচ্ছে পিগমেন্ট পার্ট। এই পিগমেন্ট পার্টটাকে নরমালি বলে ক্রোমোফোর। আর এইটা হচ্ছে তার প্রোটিন পার্ট। কি পার্ট? এইটা হচ্ছে তার প্রোটিন পার্ট। ঠিক আছে, একটা প্রোটিন একটা পিগমেন্টের কমপ্লেক্স। তো এটা শুধুমাত্র কার ক্ষেত্রেই দেখতে পাবে তুমি, এই ফাইকোবিলিনস। ইট ইজ রেস্ট্রিক্টেড টু অ্যালগি অনলি। তাহলে তোমাকে কেউ যদি বলে যে নেম অ্যান ইউনিক পিগমেন্ট ফাউন্ড ইন অ্যালগি, তাহলে তুমি বলবে যে, এক কথায় বলবে যে ফাইকোবিলিনস। হ্যাঁ, তুমি বলতেই পারো যে ক্লোরোফিল সি ডি ই এগুলো তো কোথাও দেখা যায় না, এগুলোও অ্যালগিতে দেখা যায়, ডেফিনেটলি বলতে পারো। কিন্তু তোমার এক কথায় অ্যান্সার হবে কি, ফাইকোবিলিন। ইট ইজ দ্য ইউনিক, এটা শুধুমাত্র অ্যালগিতে রেস্ট্রিক্টেড, আর অন্য কোথাও দেখা যায় না। হ্যাঁ, তর্কের খাতিরে বলা যায় যে এখন অ্যালগির মধ্যে যে মেম্বার্স গুলো ছিল না, তাদেরকে এখন প্রোটিস্টার মধ্যে মানে ছুড়ে দেওয়া হয়েছে কিছু জনকে। ঠিক আছে, তো তখন প্রোটিস্টার মধ্যে অনেক কিছু কিছু জায়গায় এরকম ফাইকোবিলিন দেখতে পাবো, কিন্তু এটা অ্যালগির ফিচার। এটা অ্যালগিরই ফিচার। ফাইকোবিলিনস আমরা শুধুমাত্র কোথায় দেখতে পাবো? অ্যালগির মধ্যে দেখতে পাবো। দেখো, কিছু কথা শিখিয়ে যাচ্ছি, এই কথাগুলো কিন্তু ভুলবে না। ঠিক আছে, আমাদেরকে পড়তে হবে অ্যালগির রিজার্ভ ফুড। কি পড়তে হবে? অ্যালগির রিজার্ভ ফুড। কি পড়তে হবে? অ্যালগির রিজার্ভ ফুড। আমি একটা তোমাকে কথা বুঝিয়ে রাখি বা বলে রাখি, প্ল্যান্টদের ক্ষেত্রে নরমালি, হ্যাঁ, এই কথাগুলো বুঝবে, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। নরমালি রিজার্ভ ফুড মানে সঞ্চিত খাদ্যবস্তু কি হয় বলো তো, সবসময় শর্করা হয়, মানে কি হয়, কার্বোহাইড্রেটই হয়। নরমালি কি হয়? নরমালি কার্বোহাইড্রেটই হয় প্ল্যান্টদের ক্ষেত্রে, এবং সেটাও বেশিরভাগ ক্ষেত্রে কি রূপে হয়? স্টার্চ রূপে। স্টার্চ ইট ইজ এ কাইন্ড অফ পলিস্যাকারাইড। ঠিক আছে, হ্যাঁ, স্টার্চ রূপে থাকে বেশির, মানে এটাই এটাই রীতি। এবার বলছে রিজার্ভ ফুড কাকে বলে, একটু মন দিয়ে শোনো। সঞ্চিত খাদ্যবস্তু। মনে করো আমি সালোক সংশ্লেষ করলাম, ঠিক আছে, সালোক সংশ্লেষ করার পর মনে করো 100 গ্রাম খাবার বানিয়েছি। ঠিক আছে, আমি সেদিনকে মনে করো
100 গ্রাম খাবার কার জন্য বানিয়েছে? আমি আমার জন্য বানিয়েছি। গাছ নিজের জন্য খাবার বানায়, আমাদের জন্য একদম বানায় না। তো 100 গ্রাম খাবার বানিয়েছে। তো সেদিন গাছটা মনে করো কি করলো, মোটামুটি 75 গ্রাম খাবার নিজে কি করে দিল, কনজিউম করে নিল। কি করে নিল? কনজিউম করে নিল। কনজিউম করার পর দেখলো কতটা খাবার বেঁচে আছে, 25 গ্রাম খাবার কিন্তু কি আছে, বেঁচে আছে। পরের দিন ও আবার 200 গ্রাম খাবার তৈরি করলো, কোনো ওর ডেফিসিয়েন্সি নাই। ও পরের দিনও 75 গ্রামই খেলো, বাঁচিয়ে রাখলো কত, বাঁচিয়ে রাখলো 125 গ্রাম। ঠিক আছে, ওর কোনো দেখো ঘাটতি নেই, কোনোদিন খাবারে কোনো ঘাটতি পড়ছে না। তাহলে এই যে 25 গ্রাম প্রথম দিনের এবং দ্বিতীয় দিনের 125 গ্রাম, এগুলোকে সে কোনো একটা স্পেশাল জায়গায় কি করবে, জমা করার চেষ্টা করবে। তো এটাই হচ্ছে সঞ্চিত খাদ্যবস্তু। যেদিনও সালোক সংশ্লেষ করতে পারবে না, যেদিন ওর অসুবিধা হবে, সেদিনকেও এই রিজার্ভ ফুড গুলো ভেঙে খাওয়া দাওয়া করবে। আমরা দেখতে পাবো যে রিজার্ভ ফুড জমানো রিপ্রোডাকশনের একটা ইন্ডিকেশন। ঠিক আছে, আমি তোমাদেরকে শিখিয়ে রাখছি যে কিছু কিছু সময় আনফেভারেবল কন্ডিশনকে ওরা বুঝতে পারে, ওদের মধ্যে রিসেপ্টরস লাগানো আছে যে বুঝতে পারে যে রে এরপরে বর্ষাকাল শেষ হচ্ছে, বর্ষাকালের পর এরপরে কি হবে, ভাদ্র মাস স্টার্ট হবে, প্রচুর গরম পড়বে। ঠিক আছে, ভাদ্র মাসের পর শীতকাল, ড্রাই সিজন পড়বে, ওদের জন্য বেশ কষ্টকর। ঠিক আছে, শীতকাল শুরু হবে। তাই এর জন্য কি করে রাখা দরকার যে আমরা এই সময় সালোক সংশ্লেষ করতে পারবো কি করতে পারবো না সেটা তো জানি না, কিন্তু আমরা অর্ধেকের উপর আমাদের সেল মরে যাবে, কারণ হয়তো প্রপারলি জল পাবো না, অর্ধেকের উপর সেল মরে যাবে। তাই কি করে দাও, রিজার্ভ ফুড জমা করে রাখো। প্রচুর পরিমাণে রিজার্ভ ফুডকে তারা জমা করে রাখলো, জমা করে রেখে তারা ওই গোটা শীতকাল ভর কিন্তু ওই জায়গাটা নিয়ে পেরিনেট করলো। পেরিনেট করার মানে হচ্ছে ওই জায়গাটা নিয়ে তারা ওই যে আনফেভারেবল কন্ডিশন, তাদের যেটা বাজে অবস্থা, খারাপ অবস্থা, কঠিন অবস্থা, ওই আনফেভারেবল কন্ডিশনটাকে তারা টাইড ওভার করে। টাইড ওভার মানে ওটাকে কাটায় তারা। ঠিক আছে, ওই জায়গাটাকে তারা কি করে, ওই জায়গাটাকে তারা স্কিপ করার চেষ্টা করে। স্কিপ তো করতে পারবে না, ওই জায়গাটাকে তো ওরা ওইভাবেই কাটায়, রিজার্ভ ফুডকে ইউজ করে কাটালো। এবং পরবর্তীকালে ওই সেলগুলোই আবার ডিভাইড করে করে, মানে যাদের মধ্যে রিজার্ভ ফুড জমা ছিল সেই সেলগুলোই দেখবে আবার ডিভাইড করে একটা নতুন শৈবালকে বা একটা নতুন প্ল্যান্টকে দিচ্ছে। এইভাবেই আমরা দেখবো ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়। যে যেখানে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের গল্প পাবো যে সেখানে জানবে খাবার দাবার বেশি আছে, তবে যেও কি করতে পারে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন করতে পারে। তো এইভাবে সরি এইভাবে রিপ্রোডাকশনের ইন্ডিকেশন দেয়। তো আমরা রিজার্ভ ফুড পড়বো। আমি তোমাদেরকে শিখিয়ে রাখলাম যে প্ল্যান্টদের ক্ষেত্রে নরমালি রিজার্ভ ফুড কি হয় বলতো, কার্বোহাইড্রেট নেচারের হয়। আচ্ছা আমি একটু বলে দিই, অ্যানিমালদের ক্ষেত্রেও যদি নরমাল রিজার্ভ ফুড বলো সেটাও কিন্তু কার্বোহাইড্রেটই হয়। আমি একটা লিখে দিচ্ছি, সেই কার্বোহাইড্রেটটা কি রূপে থাকে বলতো, গ্লাইকোজেন রূপে থাকে। কি রূপে থাকে, গ্লাইকোজেন রূপে থাকে। তো গ্লাইকোজেন হচ্ছে অ্যানিমালদের, কার, অ্যানিমালদের। প্ল্যান্টদের কি রূপে থাকে, স্টার্চ রূপে থাকে। তুমি চালের মধ্যে যেটা খাও দ্যাট ইজ স্টার্চ, তুমি গমের মধ্যে যেটা খাও দ্যাট ইজ স্টার্চ, ওট, বার্লি, ঠিক আছে, যা খাও অল আর স্টার্চ। ঠিক আছে, তুমি স্টার্চকেই খাচ্ছ। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কি পাবো, রিজার্ভ ফুড হিসেবে প্রোটিনস পাবো। কি পাবো, অ্যালগিদের মধ্যে রিজার্ভ ফুড হিসেবে প্রোটিনস পাবো। প্রোটিনস আমরা অ্যাঞ্জিওস্পার্মিয়াসে পাবো, এই যে ডাল জাতীয় যেগুলোকে আমরা বলি লিগুমিনাস প্ল্যান্ট, সিম্বো গোত্রীয় গাছ, তাদের দেখবো রিজার্ভ ফুড হচ্ছে প্রোটিন, রিজার্ভ করতে পারে। কিন্তু অ্যালগির মধ্যে আমরা প্রোটিন পাওয়া শুরু করব। ঠিক আছে, পাওয়ার কথা নয়, অ্যালগি অনেক প্রিমিটিভ, ওদেরকে স্টার্চই রাখার দরকার ছিল। প্রোটিন পাবো, কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যালকোহল পাবো, কিছু ক্ষেত্রে আমরা কি পাবো, অ্যালকোহল পাবো। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা রিজার্ভ ফুড হিসেবে পাওয়া শুরু করব। ঠিক আছে, তো আমাদের রিজার্ভ ফুডের টাইপ পড়তে হবে যে কি কি ধরনের রিজার্ভ ফুড, তার বিশেষ বিশেষ কিছু নাম আছে। যেমন একটা রিজার্ভ ফুডের নাম হচ্ছে প্রোটিন, যার নাম হচ্ছে সায়ানোফাইসিন। ঠিক আছে, এক ধরনের রিজার্ভ ফুড সায়ানোফাইসিন দেখা যায়। এক ধরনের রিজার্ভ ফুডের নাম হচ্ছে ম্যানিটল, ইট ইজ এ কাইন্ড অফ অ্যালকোহল। ঠিক আছে, ফিওফাইসিতে দেখা যায়। ঠিক আছে, তো আমাদেরকে এগুলো পড়তে হবে রিজার্ভ ফুড। আমাদেরকে পড়তে হবে ফ্লাজেলেশন। কি পড়তে হবে, ফ্লাজেলেশন। আমি একটু মনে নিয়ে শোনো যে ফ্লাজেলা জিনিসটা কি। ফ্লাজে আমি সব পড়াবো, আমি আজকে শুধু একটা ওভারভিউ দিচ্ছি সবার প্রথমে, এটা নতুন নতুন বিরক্ত হয়ে যাবে না হলে। ফ্লাজেলা জিনিসটা কি, এটা হচ্ছে একটা মোটাইল অর্গান। মোটাইল শব্দটার মানে কি, মোটাইল কথাটার মানে হচ্ছে চলমান। ঠিক আছে, মোটাইল অর্গান। আমি আরেকটু বেটার ওয়েতে বলছি, এটা না হচ্ছে একটা সুইমিং অর্গান। কি, এটা হচ্ছে একটা সুইমিং অর্গান। সুইমিং অর্গান কথাটার মানে কি, যে এটা সাঁতার কাটার অর্গান। ঠিক আছে, ডাঙায় এর কোনো কাজ নেই, এ জলে কাজ করতে পারে। ঠিক আছে, এই ফ্লাজেলারই একটা ছোট ভাই আছে। ঠিক আছে, মানে ফ্লাজেলার মতন কাজ করে, যার নাম হচ্ছে সিলিয়া। যার নাম হচ্ছে সিলিয়া। সিলিয়া আর ফ্লাজেলার মধ্যে আমরা বিস্তর পার্থক্য পাবো। অ্যালগিদের মধ্যে বা প্ল্যান্টসদের মধ্যে আমরা সিলিয়াকে পাবো না গো, বুঝেছো? সিলিয়াকে আমরা প্রোক্যারিওটস এর মধ্যে বেশি পাবো, অ্যানিমালস এর মধ্যে আমরা পেতে পারি, প্ল্যান্টস এর মধ্যে আমরা সিলিয়া পাবো না। ঠিক আছে, আমরা প্ল্যান্টস এর মধ্যে মোটাইল অর্গান বা
সুইমিং অর্গান বলতে আমরা কি পাবো? ফ্লাজেলা পাবো। ঠিক আছে, মাথায় রাখবে যে এই ফ্লাজেলা কি করে? সাঁতার কাটার মতন কাজ করে। ফ্লাজেলা নরমালি সাইজে বড় হয়, সংখ্যায় কম থাকে। সিলিয়া সাইজে ছোট হয়, সংখ্যায় অনেক বেশি থাকে। ঠিক আছে, হ্যাঁ, সিলিয়াতে অন্য ধরনের মুভমেন্ট দেখা যায়, আন্ডুলেটারি মুভমেন্ট দেখতে পাওয়া যায়। সেখানে ফ্লাজেলাতে আমরা দেখবো বিট জার্ক মুভমেন্ট দেখতে পাওয়া যায়। আমরা যেরকম সাঁতার কাটার সময় হাতগুলোকে পিটি, একবার এই হাতটাকে ঘুরিয়ে ধাপ করে জলে মারলাম, আবার তার বাঁ হাতটাকে ঘুরিয়ে মেরেছিলাম, তো ডান হাতটাকে ঘুরিয়ে ধপ করে জলে মারলাম। ফ্লাজেলাও এরকম নাকি এরকম প্রসেসে সুইম করে। তো এটাকে বিট জার্ক প্রসেস বলে। আমি লিখে দিচ্ছি, ভুলে যাবো কিনা কোনো সময়, হ্যাঁ এখনই লিখে দিচ্ছি, বলতে ভুলে গেলে প্রবলেম। বিট জার্ক প্রসেসে সে চলে। তো এইভাবে ফ্লাজেলা চলে। ঠিক আছে, তো অ্যালগিদের মধ্যে আমরা ফ্লাজেলা দেখতে পাবো। ফ্লাজেলার বিভিন্ন রকমের ভেরিয়েশন দেখতে পাবো, যে কোথাও সামনের দিকে লাগানো, কোথাও সাইডে লাগানো। কোনো সময় দুটো ফ্লাজেলা আছে, তো দুটো ফ্লাজেলা একদম ইকুয়াল লেন্থের, কোথাও আনইকুয়াল লেন্থের। ঠিক আছে, আবার দেখতে পাবো যে একটা তো স্মুথ ফ্লাজেলা আর একটা হচ্ছে হেয়ার আছে ফ্লাজেলাগুলোর মধ্যে। এরকমের ঘটনা আমরা ফ্লাজেলেশনের মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পিগমেন্টেশন, রিজার্ভ ফুড আমরা পড়িনি কিছু, একটু ছোট্ট ওভারভিউ নিয়ে যাচ্ছি। পিগমেন্টেশন, আমরা রিজার্ভ ফুড, আমরা ফ্লাজেলেশন, পিগমেন্টেশন বড় জায়গা। আচ্ছা, আমরা সেল ওয়াল কম্পোজিশন, এটারও তোমাদের স্পেশাল মেনশন আছে, আমি দেখেছি যে সেল ওয়াল কম্পোজিশন। আমি তোমাদেরকে এখানেও একটা কথা শিখিয়ে দিচ্ছি যে দুনিয়াতে যারা যারা সেল ওয়াল দেখায়, প্ল্যান্ট না বাবা, যারা যারা সেল ওয়াল দেখায়, ঠিক আছে, আমরা জানি যে কিংডম অ্যানিমেলিয়া বাদ দিলে সবাই ওপর থেকে নিচ অব্দি, মনেরা টু একদম ফানজাই অব্দি, প্রত্যেকে মানে মনেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঙ্গি, সবাই নাকি সেল ওয়াল দেখায়। দিব্যি দেওয়া আছে যে সেল ওয়াল সবসময় কি নেচারেরই হবে? কার্বোহাইড্রেটই হবে। নামগুলো আলাদা হতে পারে, আলাদা নেচারের কার্বোহাইড্রেট হতে পারে, কিন্তু সে সবসময় দিব্যি দেওয়া আছে কার্বোহাইড্রেট হবে। এবং সেল ওয়ালের যদি তোমাকে মেন ফাংশন বলি, আমরা অনেকেই হয়তো বলি যে এই যে একটা সেল, এর মধ্যে এখানে প্লাজমা মেমব্রেন আছে, এই যে প্লাজমা মেমব্রেনের বাইরে কি রয়েছে? এই তো সেল ওয়াল রয়েছে, এই দেখো সেল ওয়াল রয়েছে। ঠিক আছে, এই সেল ওয়ালটা কি করে? প্রোটেকশন দেয়। না না না, ঠিক আছে দেয়, এটা হচ্ছে সেকেন্ডারি ফাংশন। এই প্রোটেকশন দেওয়া এর প্রধান কাজ নয়। এই সেল ওয়ালটা কি করে জানো? এই সেল ওয়ালটা তার পাশের সেলের সাথে এই সেলটাকে চেটায়। ঠিক আছে, এই কার্বোহাইড্রেট কি হয়? একটু স্টিকি নেচারের হয়। কি হয়? একটু স্টিকি নেচারের হয়। তুমি দেখবে ছোটবেলায় তোমরাও হয়তো করেছো, যে হয়তো আঠা নেই, হয়তো ঘুড়ি ওড়াচ্ছ, তো ভাত দিয়ে তোমরা আঠা বানিয়েছো, বা তোমরা আটাকে হয়তো গরম করে কি বানিয়েছো? চিট মানে গ্লু বানিয়েছো, আঠা বানিয়েছো। অল আর কার্বোহাইড্রেট, তাদের মধ্যে একটা স্টিকি নেচার আছে। তো কার্বোহাইড্রেট কি করে? একটা সেলের সাথে আরেকটা সেলকে যুক্ত করতে সহায়তা করে, একটা সেলের সাথে আরেকটা সেলকে যুক্ত করতে সহায়তা করে। ঠিক আছে, এই সেল, এটা হচ্ছে 1 নাম্বার সেল, এটা হচ্ছে 2 নাম্বার সেল। এদের দুজনের মধ্যে কি করব? চেটানোর জন্য, দুটো সেলকে পাশে পাশে চেটানো। কোনদিন ভেবেছো এরকম যে একটা সেল আর একটা সেলের সাথে কিভাবে চিটে থাকে? যে চেটাই তার নাম হচ্ছে সেল ওয়াল। হ্যাঁ, সেকেন্ডারি ফাংশন অবশ্যই প্রোটেকশনেও হেল্প করে, আমি বলছি না ওটা না, প্রোটেকশনেও হেল্প করে। ঠিক আছে, অ্যানিমালদের ক্ষেত্রে কি হলো? সেল ওয়ালটা বাদ হয়ে গেল, কিন্তু ওদের জন্য আবার সফিস্টিকেটেড মেকানিজম এলো। কেরাটিন দিয়ে, এই দিয়ে একেকার কাণ্ড করে দিল। ঠিক আছে, এক গাদা মাইক্রোটিউবিউল, মাইক্রোফাইবার এসে তারা কি করলো? মনে করে এই একটা সেল, ঠিক আছে, এই একটা সেল, এই একটা, তার পাশে আর একটা সেল, এই দুটো সেলকে যুক্ত করার জন্য কি রয়েছে? এরকম এরকম আকসি রয়েছে, একটা মাঝখান দিয়ে সুতো চলে গেছে। এই সুতোটা কি করেছে? এদের দুজনকে চিটিয়ে রেখে দিয়েছে। তো এই সফিস্টিকেটেড মেকানিজম গুলো অ্যানিমালদের ক্ষেত্রে এলো। বাকি যারা তলার ছিল, মানে মোরেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি আর ফাঙ্গি, তাদের মধ্যে ফানজাই, তাদের মধ্যে কিন্তু কি পেলাম না আমরা? তাদের মধ্যে আমরা এই যে এই সফিস্টিকেটেড মেকানিজমস গুলো পেলাম না। এটাকে বলে ইসিএম, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। তো প্ল্যান্টসদের ক্ষেত্রে বা ফানজাইদের ক্ষেত্রে বা মোনেরাদের ক্ষেত্রে বা প্রোটিস্টদের ক্ষেত্রে ইসিএম বলতে কি আছে? শুধু কার্বোহাইড্রেট। ঠিক আছে, ওই চেটানোর জিনিস। অ্যানিমালদের ক্ষেত্রে ইসিএমটা বড় সফিস্টিকেটেড। এখানে কেরাটিন ফাইবার আছে, মাইক্রোফাইবেলস আছে, ঠিক আছে, ডেসমোটিউবিউলস আছে, এক গাদা জিনিস আছে, যে জন্য কি হয় দেখবে মানে টাইটলি তারা কি থাকে? অ্যাটাচ থাকে। ঠিক আছে, টাইটলি অ্যাটাচ থাকে। অনেক রকমের জিনিস আছে যাদের কি করে? সেল টু সেল অ্যাডিশন করে, চেটায়, সেলের সাথে সেলকে চেটানোর জন্য এদের অনেক রকমের জিনিস আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কার্বো। আমরা সেল ওয়াল পড়বো। দেখো, সেল ওয়ালের আমার একটা ভিডিও বানানো আছে এবং ডিটেইলি বানানো আছে। ঠিক আছে, আমরা অ্যালগিদের বিভিন্ন রকমের সেল ওয়ালের ভেরিয়েশন পাবো। আমরা যখনই একটু উপরের দিকে উঠে যাবো, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, সেল ওয়ালের আর বেশি ভেরিয়েশন পাবো না। আমরা দেখবো ওদের ক্ষেত্রে সেল ওয়াল কি নিয়ে তৈরি? সেলুলোজ নিয়ে তৈরি, আর কি নিয়ে তৈরি? পেকটিন নিয়ে তৈরি, আর সাথে কিছু কিছু ক্ষেত্রে হয়তো হেমি সেলুলোজ নিয়ে তৈরি। এগুলো হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি সেল ওয়ালটা কি নিয়ে তৈরি? সেকেন্ডারি সেল ওয়ালটা নাকি কি নিয়ে তৈরি? লিগনিন নিয়ে তৈরি। কিন্তু অ্যালগির মধ্যে আমরা অনেক রকমের ভেরিয়েশন পাবো। সবাই কার্বোহাইড্রেট, যাতে কিছু অ্যাসিড ম্যাসিড থাকতে পারে, কিন্তু যাতে সবাই কার্বোহাইড্রেট। আমরা অ্যালজিনিক অ্যাসিড পাবো, ফিউশনিক অ্যাসিড পাবো,
ট্রিপ্টোফ্যান পাবো, ম্যানান পাবো, এই সমস্ত জিনিসগুলো আমরা সেল ওয়ালে পাবো অ্যালগির মধ্যে। সবাই কিন্তু যাতে কার্বোহাইড্রেট, বারবার বলছি মাইন্ডেড, হ্যাঁ কিছু অ্যাসিড ম্যাসিড থাকতে পারে, মেন কম্পোজিশনটা কিন্তু কার্বোহাইড্রেট। এবার ওর মধ্যে যদি কেউ একটু অ্যালকোহল মিশিয়ে দিল তাহলে সেটার দায়িত্ব আমি নেবো না, কিন্তু মেন কম্পোজিশন কার্বোহাইড্রেট। তো অ্যালগির মধ্যে এক গাদা কি রয়েছে তোমার রয়েছে, কি রয়েছে অ্যালগির মধ্যে সেল ওয়ালের অনেক রকমের ভেরিয়েশন আছে, তাই তোমাদেরকে ওটা পড়তে দিয়েছে, বিশেষ করে যে তোমরা সেল ওয়ালের ভেরিয়েশন পড়বে। আমি তোমাদের নোট তো প্রোভাইড করবো এটার জন্য, ঠিক আছে। এবং সাথে আমি তোমাদেরকে বলবো যে আমার কিছু পুরনো ভিডিও আছে, আমি সেগুলো হয়তো তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো, ছোট ছোট ভিডিও, যেমন অ্যালগি সেল ওয়ালের ভিডিও আছে, পিগমেন্টেশনটা করা আছে কিনা আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একবার দেখে নিতে হবে, না পড়া থাকলে অবশ্যই। তো তোমরা আমাকে পড়ে নিয়ে জানাবে যে সেল ওয়াল কি আর আমাকে পড়াতে হবে না হবে না, মানে ডিটেইলড ভিডিও, ঠিক আছে। তো সেই এখানে সেকেন্ডারি সেল ওয়ালের জায়গাটাতে কি লিখেছেন? লিগনিন, তৈরি হয়েছে লিগনিন, 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 ঠিক আছে। এটা কিন্তু বাবা ইয়েতে দেখা যায়, হ্যাঁ এই সেকেন্ডারি গ্রোথ তুমি শুধু পাবে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম, কিছু কিছু টেরিডোফাইটে দেখা যায়, কিন্তু ওটাকে আমরা আইডিয়ালি ধরবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিগনিন প্রাইমারি সেকেন্ডারি মানে বোঝো তো, সেল ডিভিশনের পরেই যে সেল ওয়ালটা তৈরি হয় সেটার নাম হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, ঠিক আছে। এরপরে এই সেল ওয়াল, এই কোষটাকে আমরা মনে করে চাপাচাপি শুরু করলাম, বিভিন্ন রকম এধারে প্রেসার দিলাম, এধারে প্রেসার দিলাম, এধারে প্রেসার দিলাম, মানে ও বড় হয়ে গেছে খুব, ঠিক আছে। এক গাদা প্রেসার দেওয়া শুরু করলাম, তখন এই সেলটা ভয় লাগে যে আমি বাই চান্স ক্রাস্ট হয়ে যাই, দুম করে ফুটে যাই, এ তো তখন কি করে ভেতরের দিকে সেল ওয়াল তৈরি করে, প্রাইমারি সেল ওয়াল, যে কালো রঙেরটা প্রাইমারি সেল, ভেতরের দিকে আরেকটা সেল ওয়াল তৈরি করে, যাতে কি করে না আমাকে কেউ যেন চিপে না দেয়, ক্রাশ না করে দেয়, তো সেটার নাম হচ্ছে কি সেকেন্ডারি সেল ওয়াল, পরে তৈরি হয়। দেখবে ওই ভিডিওটাতে ডিটেইলড মেনশন মানে বলে দেওয়া আছে, ছবিও দেখানো আছে একটা ভালো, হ্যাঁ আমি তোমাদেরকে দিয়ে দেবো, যদি না বুঝতে পারো আমি আরেকবার পড়িয়ে দেবো, আমার মনে হয় না অসুবিধা হবে, ছোট জায়গা হয়েছে। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো পড়তে হবে। আমি কোন জায়গায় আসি, যে আমরা এই যে অ্যালগি পড়বো, তো অ্যালগিকে আমরা একটু সিস্টেমেটিক্যালি পড়বো। সিস্টেমেটিক্যালি পড়বো মানে কি, যে আমরা এই যে ট্যাক্সোনমি যখন পড়েছিলাম তখন তোমরা পড়েছিলে যে কিংডম, কিংডমের পর কি হয় ফাইলাম, অ্যানিমালদের ক্ষেত্রে, প্ল্যান্টদের ক্ষেত্রে ওটা কি নাকি কি হয়ে যায়, ডিভিশন হয়ে যায়, ডিভিশনের পর কি হয় ক্লাস, তারপরে কি হয় অর্ডার, তারপরে ফ্যামিলি, তারপরে মানে জেনাস, এরকম ভাবে ভাগ হয়। তো তো সেরকম অ্যালগিকেও আমরা ভাগ করব, ঠিক আছে। আমরা প্রপার কোনো ক্লাসিফিকেশন ফলো করছি না, আমরা শুধু বলছি যে সায়েন্টিস্টরা ইন জেনারেল কি করেছিল, যে অ্যালগি যারা ছিল তাদেরকে 6টা ক্লাসে ভেঙেছিল, ঠিক আছে। 6টা ক্লাসে ভেঙেছিল, কতগুলো 6টা ক্লাস, তোমাকে এগুলো মনে রাখতে হবে। প্রথম যে ক্লাসটা তার নাম হচ্ছে কি ক্লোরোফাইসি, তার নাম হচ্ছে কি ক্লোরোফাইসি। সেকেন্ড যে ক্লাসটা তার নাম হচ্ছে কি জ্যান্থোফাইসি, কিছু কিছু বইয়ে তোমরা ক্যারোফাইসি পেতে পারো, ঠিক আছে। ওটা নর্মালি আমি পড়াচ্ছি না বা কেউই পড়াবেন না হয়তো, কিন্তু বলবেন ক্যারোফাইসি, ঠিক আছে। 3 নম্বরে আমরা পড়বো কি বলতো, ক্যারোফাইসি, জ্যান্থোফাইসি, আমি লিখছি ফিওফাইসি, ফিওফাইসি, সরি, ঠিক আছে। বানানটা দেখবে CEAE, হ্যাঁ PHYCEAE সব জায়গায়। 4 নম্বরে লিখবো রডোফাইসি, রডোফাইসি, ঠিক আছে। 5 নম্বরে লিখবো ব্যাসিলারিওফাইসি, ও বড় গন্ডগোল করছে, ব্যাসিলারিওফাইসি। আর 6 নম্বরে লিখবো সায়ানোফাইসি। 6 নাম্বারটা একটু মার্ক করে রাখবে, যে 6 নাম্বারটা হচ্ছে একমাত্র, একে অনেকে মিক্সোফাইসি বলে, হ্যাঁ চট করে বলো না, সায়ানোফাইসি বলবে, মিক্সোফাইসি, ঠিক আছে। এই সায়ানোফাইসি হচ্ছে একমাত্র ক্লাস যেটা হচ্ছে প্রোক্যারিওট ক্লাস, যেটা হচ্ছে প্রোক্যারিওট ক্লাস। একে তোমরা অনেকেই হয়তো বলবে যে কেন প্ল্যান্টের মধ্যে রাখা হয়েছে, কিন্তু মোনারের মধ্যে রাখার কথা, হ্যাঁ মোনারের মধ্যেই রাখা আছে, কিন্তু এমন কিছু ফিচার সে সময় দেখিয়েছিল না যে মোনেরাতে প্রপারলি ফিট করে না, হতে পারে সে প্রোক্যারিওট, ঠিক আছে। এই সায়ানোফাইসি পুরো ক্লাসটা প্রোক্যারিওট, আর বাকি যে যতগুলো পড়ছি স্টার্টিং ফ্রম ক্লোরোফাইসি টু ব্যাসিলারিওফাইসি দে আর অল আর ইউক্যারিওটস, মানে এদের মধ্যে কি রয়েছে ট্রু নিউক্লিয়াস রয়েছে। সায়ানোফাইসির মধ্যে শুধুমাত্র কি রয়েছে নিউক্লায়েড রয়েছে, মানে শুধুমাত্র ডিএনএ রয়েছে, হিস্টোন প্রোটিনটাও বেচারির নেই। কিন্তু একে প্রোক্যারিওট হওয়া সত্ত্বেও একে প্ল্যান্টদের মধ্যে রাখা হয়েছিল, কারণ এই সায়ানোফাইসির যে মেম্বার্স গুলো না, সে একটা অদ্ভুত জিনিস করে, সেটার নাম হচ্ছে অক্সিজেনিক ফটোসিনথেসিস। সে নাকি কি করে অক্সিজেনিক ফটোসিনথেসিস, মানে ফটোসিনথেসিসের মাধ্যমে সে কি তৈরি করে অক্সিজেন তৈরি করে। তাহলে এটা আবার কি, এটা তো সবাই করে, তাই তো পড়েছি।
যে ফটোসিনথেসিস তো অক্সিজেনই তৈরি করবে। হ্যাঁ গো, তাই করে, যে ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেনই তৈরি হয়। কিন্তু মোনেরার মধ্যে মানে প্রোক্যারিওটরা যখন অক্সিজেন মানে ফটোসিনথেসিস করে, আমরা কিছু পড়েছিলাম তো, কিছু ব্যাকটেরিয়া আছে, রডোসিউডোমোনাস, রডোস্পাইরিলাম, এরাও কি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, শিখেছিলাম আমরা। কিন্তু ওরা জীবনে ফটোসিনথেসিস করলো, জীবনে কোনোদিন অক্সিজেন তৈরি করতে পারে না। ফটোসিনথেসিস হয়তো করে, লাইট এনার্জিকে ইউজ করে তারা খাবার বানায়, কিন্তু তারা অক্সিজেন তৈরি করতে পারে না। তাই সেই ফটোসিনথেসিসটাকে বলা হয় ইনঅক্সিজেনিক ফটোসিনথেসিস। সায়ানোফাইসি এই প্রোক্যারিওট, একে রাখার কথা, এই স্টেবলি মনেরার মধ্যেই থাকার কথা, কিন্তু তবুও এই অক্সিজেনিক ফটোসিনথেসিস দেখায়। সবকিছু ফিচার প্রোক্যারিওটদের মতন, বাট স্টিল ইট শোজ oxygenic photosynthesis. That's why it is included into the plant kingdom. মানে অনেক দিন ধরে ছিল, এখন এটাকে আমরা সায়ানোফাইসিকে আমরা কোথার মধ্যেই পড়বো, মোনেরার মধ্যেই পড়বো। কোন কিংডমের মধ্যে পড়বো, মোনেরার মধ্যেই পড়বো। কিন্তু আমাদেরকে জগৎ খিচুড়ি করে পড়তে দিয়েছে, ঠিক আছে, সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে পড়ো। তো আমরা কি করবো, এই যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোকে আমাদের এবার ঠোঁটস্থ রাখতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করা শুরু করো। ক্লোরোফাইসি, জ্যান্থোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি, ব্যাসিলিওফাইসি, সায়ানোফাইসি, ঠিক আছে। সাথে তোমাকে কি শিখতে হবে, যে ক্লাসগুলোর কিছু কমন নেম আছে। প্রত্যেকটা ক্লাসকে আমরা কালার দিয়ে নামকরণ করার চেষ্টা করেছি। যেমন ক্লোরোফাইসিকে আমরা কি বলি, গ্রিন অ্যালগি। এর পিগমেন্ট কম্পোজিশনে দেখবো যে এর নাকি ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি থাকে, ওটাই নাকি গ্রিন কালার ইম্পার্ট করে, ঠিক আছে। একে আমরা কি বলবো, গ্রিন অ্যালগি বলবো। একে আমরা কি বলবো, গ্রিন অ্যালগি। জ্যান্থোফাইসিকে আমরা কি বলবো, ইয়েলো গ্রিন অ্যালগি। কি বলবো, একে বলবো ইয়েলো গ্রিন অ্যালগি, ঠিক আছে। ফিওফাইসিকে আমরা বলবো, বারবার বলছে কি বেশিরভাগ মানুষ ফিওফাইসি নাম না ডেকে ব্রাউন অ্যালগি নামে ডাকে। রোডোফাইসিকে আমরা কি নামে ডাকবো, রেড অ্যালগি নামে ডাকবো। কি নামে ডাকবো, রেড অ্যালগি নামে ডাকবো। ব্যাসিলিডিওফাইসিকে আমরা রাখবো গোল্ডেন। এই ব্যাসিলিডিওফাইসিও বর্তমানে অ্যালগির মধ্যে নেই, একেও একটু বলে রাখি। এও কিন্তু এখন কার মধ্যে ঢোকানো আছে, প্রোটিস্টার মধ্যে ঢোকানো আছে, ঠিক আছে। এর যে মেম্বারস গুলোকে তাদেরকে আমরা ডায়াটমস বলি। কি বলি, ডায়াটমস বলি। কিন্তু এখন বর্তমানে প্রোটিস্টার মধ্যে আছে, কিন্তু তাও আমরা অ্যালগির মধ্যে পড়ছি। তো ব্যাসিলিডিওফাইসিকে আমরা কি বলবো, গোল্ডেন ব্রাউন অ্যালগি বলবো। কি বলবো, গোল্ডেন ব্রাউন অ্যালগি বলবো। আর সায়ানোফাইসিকে আমি বলবো না, তোমরা বলবে। কি বলে, কি বলে, রং দিয়ে নামটা, গুড, ব্লু গ্রিন অ্যালগি। কি বলা হয়, ব্লু গ্রিন অ্যালগি। কে কি রকম রং ইম্পার্ট করেছে আমি প্রত্যেকটা বলে দেবো, বাবা নোটে মেনশনও করা আছে, আমি বলবো। মানে এগুলো আমি না পড়িয়ে ছাড়বো না, এগুলো আমি পড়াবো। তো একে আমরা সিম্পলি অনেকে একটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম বা অ্যাক্রোনিমে ডাকি। অ্যাক্রোনিম মানে হচ্ছে অ্যাব্রিভিয়েটেড ফর্ম, ঠিক আছে, বিজিএ। তো এই নামে ডাকি। তো এই ছিল কি বলতো অ্যালগির যে ক্লাসগুলো। আমরা পরের দিন স্টার্ট করব, আজকে ক্লাসটা এখানে আমি অফ করছি। আমরা পরের দিন স্টার্ট করব কি দিয়ে বলতো, আমরা থ্যালাস অর্গানাইজেশন দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। প্রত্যেকটা থ্যালাস কি রকমের দেখতে হয় এটা আগে ভালো করে পড়বো, ঠিক আছে। বাকিগুলো ইজি জিনিস, বাকিগুলো খুব জলদির মধ্যে হয়ে যাবে, ইনফরমেটিভ, ঠিক আছে। থ্যালাস অর্গানাইজেশনও ইনফরমেটিভই, কিন্তু তার মধ্যেও একটু ব্যাপার আছে, কিছু ডিভিশন পড়াবো আমি তোমাদেরকে। পেরিক্লিনাল, অ্যান্টিক্লিনাল, কি রকমের ডিভিশন হয়, কোনটা লঙ্গিটিউডিনাল, কোনটা ট্রান্সভার্স, এই ডিভিশনগুলো পড়লে তোমরা থ্যালাস অর্গানাইজেশন বুঝতে পারবে। আমি তোমাদেরকে আরেকবার বলছি যে এটা দেখে আজকে নোট মানে লিখে নেবে, আমি যেরকম যেরকম পড়ালাম, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কথা, যে বইগুলো আমি কিনতে বলেছি, ওই বইগুলো কিন্তু তুমি না কিনে নিস্তার পাবে না, ঠিক আছে। বই পড়ার অভ্যাস গড়ো, জীবনে সাবজেক্টটাকে শিখবে, ঠিক আছে। এখন যদি বই পড়তে পারো, তাহলে তোমার ভবিষ্যতে তুমি বলবে যে না আমার এটা একটা ভালো অভ্যাস হয়েছে। নোট 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 সব পাবে, কিন্তু নোটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার আমি বর্ধমান ইউনিভার্সিটির হ্যাঁ আন্ডারে, হ্যাঁ, তো কি বই কিনতে হবে স্যার একবার আমি বলবেন? তোমাকে বলেছি, তোমাদেরকে বলেছি কমন সেম বই, হাইদ ভট্টাচার্য ঘোষ, ঠিক আছে, না হলে কলেজ বটানি, এইচ.সি. গাঙ্গুলির কলেজ বটানি। হ্যাঁ, কলেজ বটানি নামে অনেকগুলো বই আছে, যেমন বিপি পান্ডেরও বই হয় কলেজ বটানি, ওই বইটা কিনতে বারণ করছি আমি। তুমি কলেজ বটানি কার কিনবে, এইচ.সি. গাঙ্গুলির কলেজ বটানি কিনবে, ঠিক আছে। মানে ভলিউম তুমি কোনটা 1 কিনবে, ঠিক আছে, সরি ভলিউম 2 কিনবে। হ্যাঁ, ভলিউম 2টা কিনবে, অ্যালগি ফানজাইটা ভলিউম 2 এ আছে, ঠিক আছে। তো কলেজ বটানি কিনলে ভলিউম 2 কিনবে। এই বইটা একটা কিনে রাখো। এই বইটা তুমি মানে যেহেতু বর্ধমান কলকাতা আমি পড়াচ্ছি, তো আমি এটুকু বলছি, দেখবে তোমাদের প্রত্যেকে তোমাদেরকে এই কলেজ বটানিকে নিয়েই এগিয়ে যাবে। মানে এই জায়গার প্রত্যেক স্যারদের এটাই পছন্দ। বর্তমানে একটা বই এসছে হাইদ ভট্টাচার্য ঘোষ, অবশ্যই কিনতে পারো, কলেজ বটানিকে দেখেই মোটামুটি টোকা। হ্যাঁ বল।
স্যার আমরা বর্ধমান ইউনিভার্সিটির ওমেন্স, তো আমাদের কলেজে স্যার কলেজ বোটানিটাই চলে। হ্যাঁ আমি তো বলছি এটার মতন বই হয় না, এটা তুমি এইটা পড়লে তুমি ইংরেজি শিখে যাবে, প্রথম প্রথম পড়তে একটু কষ্ট হবে, কিন্তু এর ভাষাটা বড় মধুর ভাষা, বুঝেছো? তুমি এটা পড়লে ইংরেজি শিখে যাবে, লেখার অ্যাপ্রোচ শিখে যাবে। আমি আমি তো বলছি আমি হাইত ভট্টাচার্য ঘোষ আমি আর পছন্দই করি না, ঠিক আছে? ইভেন আমার কাছে কিছু না হলেও আমার কাছে এখন বর্তমানে প্রায় শুধু বটানি বিষয়ের ওপর কিছু না হলেও প্রায় 80খানা মতন বই আছে আমার নিজের কাছে। আমার কাছে হাইত ভট্টাচার্য ঘোষ নেই, কোনোদিন প্রয়োজনও পড়েনি, কিনবো বলেও কোনোদিন ইচ্ছা হয়নি। বাকি স্টুডেন্টদের দেখি, ঠিক আছে, বইটা দেখি, ওরা ওটা পড়তে ভালোবাসে কারণ ওই বইটা এখন বাজারে অ্যাভেলেবেল, ঠিক আছে? তোমরা কলেজ বোটানি যদি বাজারে তোমরা পাবে, ঠিক আছে, যদি না পাও তাহলে তোমরা সেটা অনলাইনে আনিয়ে নাও, ঠিক আছে? অনেক অ্যামাজন ছাড়াও অনেকগুলো বইয়ের সাইট আছে, সেই বইয়ের সাইটগুলো থেকে আনিয়ে নাও। কিন্তু আমি চাই তোমরা কলেজ বোটানি পড়ো, কলেজ বোটানি পড়লে শিক্ষাটা একটু অন্যরকম হবে, ঠিক আছে? সাবজেক্টটাকে তুমি শিখতে পারবে। কোন কোন জায়গায় কলেজ বোটানি পড়বে না সেই জায়গাগুলো আমি বলে দেবো। কিন্তু আমি চাই মানে তোমরা যে সব স্যারের কাছে কলেজে পড়ছো তারা কিন্তু ওই কলেজ বটানিকেই ভালোবাসে, আর অন্য কোনো বইকে তারা দেখতে পারে না। মানে তুমি যদি বলো না যে এটা আমি পড়েছি কলেজ বটানি থেকে, স্যার তোমার সাথে আর কিচ্ছু কথা বলবেন, আচ্ছা তাহলে ওটা ঠিক লেখা আছে, আমি হয়তো ভুলে গেছি বলি। মানে কলেজ বটানির এতটাই রেপুটেশন আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন যারা লিখেছেন, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কলেজ বটানির এটাই রেপুটেশন, মাথায় রাখবে যে কলেজ বটানিকে আমি আমি সবসময় প্রিফার করি যে আমি ছাত্রদেরকে বলবো, ছাত্রছাত্রীদেরকে কলেজ বটানিটাই পড়তে। আমি দীর্ঘ আজকে 14 বছর পড়াচ্ছি, ঠিক আছে? 2011 থেকে আমি পড়ানো স্টার্ট করেছি, তো দীর্ঘ 14 বছর পড়াচ্ছি। আমার কিন্তু ওই বইয়ের প্রিফারেন্স কিন্তু যতই ওই ছোট ছেলের মতন বই চলে আসুক সবগুলো একসাথে লেখা আছে একবার দেখলেই পড়ে নেবো আমি, না, কষ্টটা করো, সময় তো আছে, কষ্ট করে পড়ো, শিখবে অন্যরকম ভাবে। তুমি ওই বইগুলোও কেনো, কিন্তু ওই বইগুলো স্বভাবে করে নিও না, স্বভাব করবে কলেজ বটানি, ঠিক আছে? কলেজ বটানি কেন, অসুবিধা হবে না। প্রত্যেককে বলছি, মানে আমার জন্য হলেও যদি পড়তে চাও একটা কলেজ বটানি কিনে রাখো, হাই ভট্টাচার্য ঘোষ কিনো, কিন্তু একটা কলেজ বটানি বাড়িতে তুলে রেখে দাও, তোমাকে জীবনে কাজে দেবে। তুমি বড় যখন পরীক্ষা দেবে, যখন নিট দেবে, এই নিট বলছি, যখন তুমি নেট দেবে বা সেট দেবে, বা তুমি এই যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এসএসসি দেবে বা পিএসসি দেবে, কলেজ বটানির কোনো বিকল্প নেই, ঠিক আছে? আমি তোমাদের কিছু টপিক বলছি, যেমন মরফোলজি, ঠিক আছে? মরফোলজি বলে তোমরা পড়বে, হয়তো তোমাদের থার্ড সেমে আছে মরফোলজি। তো কোথা থেকে যে তারা লিখেছেন কোনো বিবলিওগ্রাফি তো মেনশন করা নেই, অদ্ভুত রকম। মানে তুমি এজি গার্ডনারের বই পড়ো, গুরচরণ সিং পড়ো, তুমি যা ইচ্ছা পড়ো না, কলেজ বটানির লেভেলেই ম্যাচ হবে না। যেরকম সুন্দর, যেরকম কনসাইজড, সেরকম সুন্দর ডেসক্রিপশন, প্রত্যেকটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার লেখা আছে। অ্যানাটমি, কত সুন্দর বই, তোমাকে আর অন্য কোনো, না তুমি ইসাও পড়বে, না তুমি এফান পড়বে, কাউকে পড়ার দরকার নেই, শুধু তুমি কলেজ বটানি পড়ে চলে যাও, তুমি অ্যানাটমিতে মানে অন্যরকম লেভেলে চলে যাবে। শুধু কলেজ বটানিটাকে যদি খুঁটিয়ে পড়তে পারো গোটা অ্যানাটমিটা। আমি বলছি যে কলেজ বটানির বইটার রেপুটেশনটা এই জায়গায়। আমি তোমাকে বলবো যে কিছু অ্যালগির জিনিস তোমার কলেজ বটানি পড়লে হবে না, আমি জায়গাগুলো বলে দেবো, ঠিক আছে? কিছু জিমনোস্পার্ম পার্টটা তোমাদের আছে, এই সেম ওয়ানেই আছে। জিমনোস্পার্মটা আবার কলেজ বটানি থেকে কিছুটা অংশ আমি তোমাদের জেনারেলটা বাদ দিয়ে দেবো, সরি জিমনোস্পার্ম বলছি, টেরিডোফাইট। জিমনোস্পার্মটা সুপারব আছে, টেরিডোফাইটটা কিন্তু আবার কলেজ বটানি পড়লে চলবে না, ওটার জন্য তোমাকে আমি কিছু মেটেরিয়াল দেবো, আমি তোমাদেরকে দিয়ে দেবো সেগুলো। ওটা কিন্তু কলেজ বটানিতে প্রপারলি মানে ঠিকভাবে লেখা নেই, তাহলে ওইটা তোমাকে বাদ দিতে হবে। জিমনোস্পার্ম টু গুড, মানে ওটা তুমি কলেজ বটানি পড়লে তোমাকে আর কিছু পড়ার দরকার হবে না। আর এনজিওস্পার্ম তো বললামই, এনজিওস্পার্ম যদিও তোমাদের খুব হালকা ছুঁয়ে গেছে, ওটা আরো পরে পড়াবে। তো এটা হচ্ছে কলেজ বটানির রেপুটেশন। ফানজাই, তুমি ওই বইটা পড়ো। তোমাকে সাথে আমি আরেকটা বলবো, প্রত্যেককেই বলবো যে কলেজ থেকে একবার বশিষ্ঠের একটা বই তুলে নেবে। বইটায় কিছু ভুল ভ্রান্তি রয়েছে, কিন্তু বইটা খুব ভালো বই। কিছু পার্টকে জেরক্স করে নিতে বলবো, আমি তোমাদের বলে দেবো সব জিনিসগুলো, কত পাতা থেকে কত পাতা করবে, হ্যাঁ, লাইব্রেরি থেকে তুলে এটা করে করে নেবে তোমরা, ঠিক আছে? চলো এখন আপাতত স্টার্ট করো, সামনে পুজো আছে, জানছি তোমাদের যা বয়স, তোমরা এখন এই পুজোর ইয়েতে এখন সবাই একটু হবে, এই জিনিসটা এটা বয়সের দোষ, এটা ভুল নয় কিছু, এটা আসবে। তবে পড়াশোনাটা একদম করো না, আজকে যেটা পড়ালাম আজকে একটু দেখে নাও না, আমি যে ভিডিওটা বললাম যেটাকে একটু মাথায় গুঁজে নাও, ঠিক আছে? আমি নেক্সট দিন ক্লাস করাবো, আমি একটু টপিকের ভেতরে পেনিট্রেট করব। এখন আমি পেনিট্রেট করিনি, আমি জাস্ট ওপর হাত বুলাচ্ছি আপেলের ওপরে, আপেলটাকে কামড়াইনি এখনো, ঠিক আছে? এখনো হাত বুলিয়ে যাচ্ছি, পরিষ্কার করছি, মুছছি, এখনো কামড়াইনি। কামড়ানো পরের দিন থেকে স্টার্ট করব, ঠিক আছে? তারপরে তোমাদের স্বাদটা বুঝবি যে এটা স্বাদ কিরকম। তো সেই জিনিসটা তোমরা একটু দেখো, মানে একদম লুজ ছেড়ে দিও না, কারণ সাবজেক্টটাকে শিখতে হবে। আমি আরো বলেছি যে তোমরা কিন্তু আজ থেকে 3 বছর বাদে তুমি অঙ্ক না পারলে, ফিজিক্স না পারলে কেউ তোমাকে কিছু বলবে না, কিন্তু তুমি যদি বটানি না পারো তোমার দিকে আঙুল উঠবে। তুমি এই সাবজেক্টটা দ্বারা রেকগনাইজড হবে যে এই ছেলেটি বা এই মেয়েটি বটানি স্টুডেন্ট,
ঠিক আছে, তাহলে তোমাকে ওটাকে শিখে নিতে হবে। বুঝা গেছে? চলো, হয়েছে? ঠিক লেগেছে পড়া? অসুবিধা নেই তো? না স্যার, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো, বলবে কিছু? দেখো, আমি তোমাদেরকে